Hello everyone, School of Entrepreneurship Development আয়োজিত ওয়েবিনার সিরিজ স্কিল আপ উইথ মেস্ট্রো এতে আপনাদের স্বাগতম। আজকের এপিসোডে আমাদের সাথে আছেন মিস্টার মোহাম্মদ আলী আরমানুর রহমান, যিনি একজন ইনভেস্টর, ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস এবং ইন্ডিপেন্ডেন্ট কনসালটেন্ট, এবং তিনি ফর্মার উবার রিজন হেড ইস্ট ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ হিসেবেও কাজ করেছেন। আজকে আমরা মিস্টার আরমানের কাছ থেকে তার 12 বছরের সাকসেসফুল লিডারশিপ অ্যান্ড হ্যান্ড অন এক্সপিরিয়েন্সের গল্প শুনবো। তো স্যার, আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি টু দিস প্রোগ্রাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের জন্য সময় বের করার জন্য। তো আমরা আসলে শুরু থেকে আপনার ব্যাপারে জানতে চাচ্ছি যে আপনার পড়ালেখা, আপনার বেড়ে ওঠা ব্যাপারে যদি আমাদের অডিয়েন্সকে ছোট করে একটু ধারণা দিতেন। জি, তো আমি অ্যাকচুয়ালি ঢাকাতেই বড় হয়েছি, ঢাকাতেই থাকা কমপ্লিটলি। আমি স্কুলিং করেছি মানারাত স্কুল থেকে, মানারাত ঢাকা। অ্যান্ড আমি এরপর ও লেভেলস অ্যান্ড এ লেভেলস দিয়েছি ওখান থেকেই, অ্যান্ড ইভেনচুয়ালি এরপর ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে বিবিএ করেছি। অ্যান্ড দেন আই স্টার্টেড মাই জার্নি। ক্যারিয়ার স্টার্ট করি এনার্জি প্যাকে, ফলোড বাই জিএসকে এবং ফাইনালি উবার। আর এই মুহূর্তে আমি ইন্ডিপেন্ডেন্টলি কিছু কাজে জড়িত আছি। আর এছাড়া মাঝখানে আমি একটা সময় বের করে নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে এক্সিকিউটিভ এমবিএটা কমপ্লিট করেছি। তো এইটাই মানে ক্রোনোলজিক্যালি আমার জার্নি। অ্যান্ড বিজনেস নিয়ে আমার সবসময় খুবই আগ্রহ ছিল, যদিও আমি খুব মানে কমপ্লিটলি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছাত্র। But by the time I completed my A levels, I started thinking, there is more interesting things to do in the business world than I felt I could do in engineering. I thought যে আরো অনেক ভালো ভালো মানুষ আছে ইঞ্জিনিয়ারিং করার জন্য, মেবি আমি বিজনেসে একটু ট্রাই করে দেখি কি করা যায়। তো কমপ্লিটলি একটা ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসলে বিজনেস সেক্টরে আসা, তাহলে ইজ ইট মানে হার্ড কি ছিল না যে আপনি যখন আপনার আন্ডারগ্রেডটা শুরু করেছিলেন আইউবি থেকে, মানে আপনি কোনো হার্ডশিপের সম্মুখীন হয়েছেন? মানে ধরেন, আই থিঙ্ক ফরচুনেটলি যেটা হয়, আমাদের পড়াশোনার যে ধরন আমাদের ইউনিভার্সিটিগুলোতে, এখানে তো আপনার ইউএস স্ট্যান্ডার্ড ফলো করে, সেটা আপনি আইইউবি বলেন, এনএসইউ বলেন, অথবা যাদের কথাই বলেন না কেন, ওরা একটা স্ট্যান্ডার্ড ফলো করে যেটা আপনার বিদেশে ফলো করা হয়। এবং আমেরিকান কারিকুলামটা তৈরি করা হয় ফর ডিফারেন্ট মানে পিপল কামিং ফ্রম ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডস। তো বাংলাদেশে আমাদের বিবিএতে আমি এটা লক্ষ্য করেছি বিভিন্ন ইউনিভার্সিটিতেই, যে আপনার কোর্সের স্ট্রাকচারটা এরকম যে আপনি আসলে কখনোই ফিল করবেন না যে ইউ হ্যাভ কাম ফ্রম আ ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড। তো আমি কখনো এটা ফিল করি নাই। আর অনেস্টলি আমাদের ধরেন ইংলিশ মিডিয়ামের পড়াশোনার ধরনটাও একটু আই উড সে একটু ইনোভেটিভ। তো যেটা হয় যে আমাদের অনেক কিছুতে আসলে এক্সপোজার থাকে, মানে আপ টু আ সার্টেন লেভেল। তো আমাদের কোনো ওরকম প্রবলেম আমি কখনো ফেস করি নাই। অ্যান্ড আই থিঙ্ক আমাদের বাংলাদেশের কারিকুলাম আমরা এটাকে অনেক আন্ডারস্টিমেট করি। Actually, it's not bad at all. I think we covered the basics of business pretty well in our bachelor's. তো আপনার শুরুটা হয়েছিল ব্র্যান্ড অফিসার থেকে, এবং এরপরে আপনি কিছুদিন আগে হচ্ছে উবার রিজন হেড ইস্ট ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশে ছিলেন। আপনার এই 12 বছরের সাকসেস যে জার্নিটা, এখন এই জার্নির আপনার আসলে কোন কোন পদক্ষেপগুলা আপনাকে এই পর্যায়ে নিয়ে আসতে সাহায্য করবে বলে আপনার মনে হয়? সো আই থিঙ্ক আমি যখন প্রথম আমার ক্যারিয়ার স্টার্ট করি, আমি খুব গ্রেটফুল টু মাই ফার্স্ট কোম্পানি, যারা আমাকে একদম একজন নোভিস একজনকে সুযোগ দিয়েছে নিজেকে প্রুভ করার। তো আই থিঙ্ক অফিসার ব্র্যান্ডিং হিসেবে আমার এক্সপিরিয়েন্সটা খুবই ইন্টারেস্টিং ছিল। আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করি, অ্যান্ড অনেক
সিনিয়র লিডারদের সাথে কাজ করার সুযোগ পেয়েছি, যেহেতু ব্র্যান্ডিং ডিপার্টমেন্ট বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে অ্যাকচুয়ালি খুব ক্লোজলি কাজ করে। তো ইট ওয়াজ এ গ্রেট এক্সপিরিয়েন্স। এরপর আমি অ্যাকচুয়ালি জিএসকে তে মুভ অন করি, অ্যান্ড আমি ওখানে আমার ক্যারিয়ার গ্রো করি ইন দ্য সেলস লাইন। একদম ফিল্ডে ছিলাম, ম্যানেজমেন্ট ট্রেনিং ছিলাম, ইভেনচুয়ালি ব্যাক এন্ডে মুভ করেছি, কমার্শিয়াল এক্সেলেন্সে কাজ করেছি, আবার উবারে এসে জেনারেল ম্যানেজমেন্টে ঢোকা। আই থিঙ্ক তিনটা জিনিস আমার ওভার দ্য পিরিয়ড অফ টাইম গ্রো করেছে। নাম্বার ওয়ান হচ্ছে আই থিঙ্ক রেজিলিয়েন্স। তো একটা জিনিস আমার লার্নিং হচ্ছে যে রেজিলিয়েন্ট থাকতে হয়। মানে আপনি যদি অস্থির হয়ে যান যে আমি নেক্সট স্টেপ কি হবে, আমার এই জবটা আমার ভালো লাগতেছে না, আমার ভালো লাগে না ঢাকার বাইরে প্রতি উইকে যাইতে, আমার এটা ভালো লাগে না, এটা ভালো লাগে না, ইটস ওকে, আপনার ভালো নাই লাগতে পারে, বাট রেজিলিয়েন্ট থাকতে হয়। প্রত্যেকটা জিনিস আপনার লাইফে হয় কারণ একটা রিজন আছে। তো আই থিঙ্ক ওই একজন ডক্টর আমাকে বলেছিলেন যে মানে আপনার বেসিক্যালি আপনি এত হার্ডওয়ার্ক করবেন যে আপনার মানে জুতার ফিতা, মানে জুতার সোল নষ্ট হয়ে যাবে, রাইট? আই থিঙ্ক আর্লি স্টেজে এই জুতার সোল নষ্ট করে কাজ করার অ্যাবিলিটিটা, এই রেজিলিয়েন্সটা, এটা আপনার সারাটা জীবন থেকে যায়। তো তখন যেটা হয়, আপনি ফিউচারে যখন আরো সিনিয়র রোলে অথবা আরো প্রেশার সিচুয়েশনে ওরকম কিছু একটা অ্যাডভার্সিটি ফেস করবেন, সেই রেজিলিয়েন্সটা আপনাকে ওই জায়গাটুকু পার হতে সাহায্য করে। তো নাম্বার ওয়ান হচ্ছে রেজিলিয়েন্স। নাম্বার টু হচ্ছে রেডি থাকা। তো আমার একটা খুব প্রিয় ফ্রেজ হচ্ছে লাক ইজ ওয়েন প্রিপারেশন মিটস অপরচুনিটি। তো ইফ ইউ ওয়ান্ট টু বি লাকি, ইউ নিড টু বি প্রিপেয়ার্ড অ্যাজ ওয়েল। আপনি অপরচুনিটি আসলো অ্যান্ড ইউ আর নট প্রিপেয়ার্ড, সো 100% শিওর যে যেটা হবে যে আপনি ইউ উইল নট বি এবল টু ক্যাশ ইন দ্যাট অপরচুনিটি। তো আই থিঙ্ক প্রিপেয়ার্ড থাকাটা খুব জরুরি। তো আই থিঙ্ক এই প্রিপারেশন, ইভেন দো দের ইজ নো অপরচুনিটি, ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো একটা এক্সাম্পল হচ্ছে যে আমি যখন আমার রিসেন্ট রোলে ছিলাম কান্ট্রি জিএম হিসেবে এবং পরে রিজন হেড হিসেবে, আমি কিন্তু অনেক আগে থেকে প্রিপারেশন নিচ্ছি যে কবে আমার সুযোগ আসবে টু বিকাম দ্য কান্ট্রি জিএম, রাইট? কারণ এটা কবে আসে তো ঠিক নেই। আমার আগের যিনি কান্ট্রি জিএম ছিলেন উনি চলে গেছেন, এরপর একটা গ্যাপ ছিল, ইন্টারভিউ কল হয়েছে, দেয়ার আর স্টেজেস। তো তখন যদি আমি প্রিপারেশন নিতাম, মেবি দ্য আউটপুট উড হ্যাভ বিন ভেরি ডিফারেন্ট। কিন্তু প্রিপারেশনটা আমি আরো 2-3 বছর আগে থেকে নিচ্ছি যে আচ্ছা, দ্য ফার্স্ট চান্স আই গেট, আমি যাতে সিলেক্টেড হই। তো আই থিঙ্ক এই প্রিপেয়ার্ডনেসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো সবসময় প্রিপেয়ার্ড থাকা, একদম লাস্ট মুহূর্তের জন্য কোনো কিছু ফেলে না রাখা। আর নাম্বার থ্রি, আই থিঙ্ক যেটা আমার কাছে মনে হয় যে আত্মবিশ্বাস। সো ইউ হ্যাভ টু বি কনফিডেন্ট। আপনার যদি সেলফ কনফিডেন্স না থাকে, অনেক কিছু হবে আপনাকে, মানে দুনিয়া আছেই আপনাকে টেনে নামা দেওয়ার জন্য, দে আর রেডি টু ডু দ্যাট। সো আপনার ওখানে জয়েন করার কোনো মানে হয় না। ইউ ক্যান বি কাইন্ডার টু ইয়োরসেলফ এন্ড ইউ শুড ব্যাক ইয়োরসেলফ আপ। সবসময় নিজেকে ব্যাকিং দেওয়া, নিজের সাথে কথা বলা, নিজেকে সেলফ কনফিডেন্স দেওয়া যে ইউ ক্যান ডু ইট, অ্যান্ড নিজেকে সবসময় ওই ইয়েটা দেওয়া। আই থিঙ্ক ইটস ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড I think these three are the main three components I learned throughout my journey of the last 12 years. আপু, আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। I think you're on mute. আপু, I think you're still on mute. আপনার হ্যাঁ, এখন আনমিউট হয়েছে। ও আচ্ছা, এক্সট্রিমলি সরি আসলে। আচ্ছা, হ্যাঁ, যেটা বলছিলাম যে আসলে মানে অ্যামেজিং লার্নিং অ্যাকচুয়ালি। আসলে যেটা আমার সব থেকে বেশি কানে লাগলো হচ্ছে প্রিপেয়ার থাকা, নেক্সট স্টেপের জন্য সবসময় প্রিপেয়ার রাখা নিজেকে। কারণ নর্মালি দেখা যায় আমরা যেই রোলে কাজ করছি ওই রোলের ভিতরে এত ঢুকে যাই যে পরের স্টেপের জন্য প্রিপারেশনটা অনেক লেট হয়ে যায়, তখন থেকে অপরচুনিটি হাত থেকে আসলে বের হয়ে যায়। তো আপনি বর্তমানে অ্যাজ এ ইনভেস্টর এবং হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস এবং ইন্ডিপেন্ডেন্ট কনসালটেন্ট হিসেবে আছে, এই ব্যাপারটা নিয়ে যদি একটু আমাদের অডিয়েন্সকে বলতেন। রাইট। সো কনসালটেন্সি আমি অনেক বছর ধরে করি, কিন্তু আমি এটা নিয়ে খুব মানে কখনোই খুব ভোকাল ছিলাম না, কারণ আমি একটা জবের মধ্যে ছিলাম। এন্ড সত্যি কথা বলতে আমি পার্ট টাইম কনসালটেন্সি করতাম টু কোম্পানিজ উইচ আর নট রেলেভেন্ট টু মাই ফিল্ড অফ ওয়ার্ক, কারণ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকে। তো সেটা যতটুকু অ্যাভয়েড করা যায়, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অ্যাভয়েড করে অন্য ইন্ডাস্ট্রিতে আমি কনসালটেন্ট হিসেবে যথেষ্ট কাজ করেছি। এটা আমি করছি 2016 থেকে।
when I was pretty young. তো ছোট ছোট কনসালটেন্সি দিয়ে শুরু। আমি বাইরে কনসালটেন্সি বেশি করি, বাংলাদেশে না। গ্লোবাল কনসালটেন্সি বেশি করি। অনলাইনে অনেক প্ল্যাটফর্ম আছে যেটার মাধ্যমে অ্যাকচুয়ালি ওরা কনসালটেন্ট খোঁজে, অ্যান্ড ইফ ইউ আর আ গুড কনসালটেন্ট আপনি ন্যাচারালি রেকমেন্ডেড হন টু আদার পিপল। তো আমি অনেক সিঙ্গাপুর বলেন, মালয়েশিয়া, জাপান, অস্ট্রেলিয়া এইসব কোম্পানির সাথে বিভিন্ন সময় আমি কনসালটেন্সি করেছি। তো ওইটা আমি এখন আরেকটু, যেহেতু সময় আছে এখন, আমি আরেকটু সময় নিয়ে ওগুলো করছি। তো ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে, অনেক ধরনের ইন্ডাস্ট্রি এবং অনেক পড়াশোনা করতে হয় অ্যাকচুয়ালি। আপনি কনসালটেন্সিতে ধাম করে ইউ ক্যানট জাস্ট স্টার্ট টকিং। আপনাকে পড়াশোনা করতে হয়, আপনাকে ওই ইন্ডাস্ট্রিটা বুঝতে হয়, লিসেনিং করার ক্যাপাসিটি থাকতে হয়। মানে আই থিঙ্ক প্রথম সেশনটা যায় শুনে, মানে আই ওয়ান্ট টু নো মোর অ্যাবাউট দ্য বিজনেস, প্রবলেম স্টেটমেন্ট, অ্যান্ড দেন গিয়ে কনসালটেন্সি। এবং কনসালটেন্সি ইজ নট অল অ্যাবাউট ফাইন্ডিং দ্য সলিউশন. Consultancy is asking the right questions so that the people doing the business can actually find the right solution through you, right? So I think consultancy তে এই জিনিসটা খুব ভাইটাল। তো আমার গত 12 বছরের অভিজ্ঞতা আমাকে অনেক হেল্প করে, বিকজ আমার কান্ট্রি গেম হিসেবেও আমি যখন আমার টিমের সাথে কাজ করেছি, অলওয়েজ সলিউশন দেওয়াটা বুদ্ধিমানের কাজ ছিল না, বিকজ ওরা অন দ্য ফিল্ড অথবা ক্লোজার টু দ্য গ্রাউন্ড কাজ করে, দে নো দ্য সলিউশন বেটার দ্যান মি। বাট ওদেরকে রাইট কোয়েশ্চেন করে গাইড করা, ইটস দ্য রোল অফ দ্য ম্যানেজার। তো আমি সবসময় ওটাই করেছি। তো দ্যাট ইজ ওয়ান। নাম্বার টু হচ্ছে আই হ্যাভ আ ফিউ ইনভেস্টমেন্টস ইন সাম প্লেসেস। ওগুলোতে আমি একেবারেই ফোকাস করছিলাম না, ইট ওয়াজ অলমোস্ট লাইং দেয়ার। তো এখন আফটার আই লেফট উবার, which was a conscious call, I started investing more time there, যাতে ওই বিজনেসগুলো গ্রো করতে আমি সাহায্য করতে পারি। বিজনেসগুলো আমি ডিরেক্টলি হ্যান্ডেল করি না, অ্যাজ এ ইনভেস্টার আমি ওখানে আমার ইনভেস্টমেন্টস আছে কিছু কিছু জায়গায়। আই এম আ ভেরি সাইলেন্ট ইনভেস্টার, সো এগুলো নিয়ে কাজ চলছে। অ্যান্ড ফাইনালি ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট হিসেবে রিসেন্টলি নিজে কিছু করা শুরু করেছি। তো বেসিক্যালি উবার হ্যাজ গিভেন মি আ লট অফ অ্যানালিটিক্যাল প্রসেস। আমি আগেও অ্যানালিটিক্সে কাজ করতাম, আমার জিএসকে থেকে আমি অ্যানালিটিক্যাল উইং হেড করি, বাট উবার ইজ আ ডেটাবেস কোম্পানি। সো আই থিঙ্ক যেটা হয়েছে যে ইট হ্যাজ গিভেন মি আ লট অফ কনফিডেন্স অন ডেটা অ্যানালাইসিস, বাট ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস অ্যান্ড ডেটা অ্যানালাইসিস ইজ নট দ্য সেম থিং। সো ফাইন্যান্সেস নিয়ে আমার বেশ কিছুদিন ধরে আমি ফোকাস করছি, স্পেশালি আফটার বিকামিং কান্ট্রি জিএম আমাকে ডেফিনেটলি ফাইন্যান্সে অনেক ডিপ ডাইভ করতে হয়েছে। তো আই এম ওয়ার্কিং এগেইন ইন্ডিপেন্ডেন্টলি অ্যাজ আ ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, অ্যান্ড বিভিন্ন ধরনের প্রজেক্টে কাজ করছি, এগেইন উইথ মেইনলি উইথ ফরেন। সো আমার এই মুহূর্তের এঙ্গেজমেন্টগুলো মেইনলি উইথ ফরেন কোম্পানিজ রাদার দ্যান বাংলাদেশি কোম্পানিজ, বাট I am open to, or I have opened my door to the Bangladeshi companies as well. So if they're interested, happy to work with them very closely. তো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি এখন? ভবিষ্যৎ পরিকল্পনা অ্যাকচুয়ালি আমি এখন যেভাবে আগাচ্ছি সেভাবে আগায় যাওয়া, and to mainly work with new companies, mainly help them grow. আমার কাছে মনে হয় যে আমাদের যেই বাস্তব অভিজ্ঞতাগুলো হয়েছে এমএনসি মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো থেকে কাজ করে, আই থিঙ্ক এই মানে আই এম ভেরি গ্রেটফুল টু দিস কোম্পানিজ যে ওনারা আমাদের পিছনে অনেক আসলে ইনভেস্টমেন্ট করেছে, বোথ টাইম, এনার্জি অ্যান্ড ট্রাস্ট দিয়ে, যার কারণে সত্যি কথা বলতে আমরা অনেক ধরনের সফট স্কিলস এবং হার্ড স্কিলস অ্যাকুয়ার করতে পেরেছি। তো আই থিঙ্ক দিস গিভস আস আ পারফেক্ট অপরচুনিটি টু কাইন্ড অফ ইউজ দ্যাট স্কিল টু হেল্প ডেভেলপ নিউ কোম্পানিজ। তো আমার একটা অনেক ইচ্ছা হচ্ছে, হাউ ক্যান আই ওয়ার্ক উইথ নিউ এন্টারপ্রেনার্স, how can I work with new companies in Bangladesh, because at the end of the day I want to focus my work on Bangladesh so that Bangladeshi company gula can get some help from me, আমি কিছু best practices ওখানে নিয়ে আসতে পারি and help them grow. So my objective over the next couple of years would be to do that, to figure out the right opportunity to work with local enterprises and help them grow their business going forward. তো এখন তো সব মানে আমাদের ইউনিভার্সিটির কিছুদিন পরে এইচএসসি এক্সাম হচ্ছে, কিছুদিন পরে স্টুডেন্টরা হচ্ছে ইউনিভার্সিটি শুরু করবে। তো যারা শুরু করবে আপকামিং সামনে, এবং যারা অলরেডি শেষের পথে, তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে?
আমার পরামর্শ খুবই সিম্পল। আই থিঙ্ক কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সবসময় কানেক্টেড থাকা। আই থিঙ্ক যেটা হয় আমরা ইউনিভার্সিটি লাইফ বলেন অথবা এইচএসসি পড়ো, আমরা সবসময় আসলে কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে কানেক্টেড থাকি না। ইটস ভেরি ইম্পর্টেন্ট টু স্টে কানেক্টেড উইথ কারেন্ট অ্যাফেয়ার্স। অ্যান্ড এখনকার যুগে, গ্লোবালাইজেশনের যুগে, আপনি শুধু বাংলাদেশের দিকে যদি নজর দেন তাহলে এটা সাফিসিয়েন্ট না। আপনাকে অ্যাকচুয়ালি গ্লোবালি নজর রাখতে হবে। একটা এক্সাম্পল দেই, আপনাকে জানতে হবে যে হোয়াট হ্যাপেন্ড উইথ উই ওয়ার্ক, রাইট? উই ওয়ার্ক একটা কোম্পানি, ওদের দে আর অ্যাকচুয়ালি ফাইন্ডিং ইট ভেরি ডিফিকাল্ট টু সার্ভাইভ গ্লোবালি। ওখান থেকে কিন্তু অনেক লার্নিং আছে। আই হ্যাভ গন থ্রু দ্য হোল কেস অফ উই ওয়ার্ক, যেখান থেকে আমাদের লোকাল কোম্পানিগুলো অনেক লার্নিং নিতে পারে যে আচ্ছা ঠিক আছে, ইউনো, ইভেন দো আই হ্যাভ আ লট অফ ইনভেস্টমেন্ট, আই হ্যাভ আ লট অফ ক্যাশ, or আমি অনেক ইনভেস্টমেন্ট পেয়েছি, বাট there is a limit up to which you can মানে আপনার proof of profitability থাকতে হবে। You have to make sure that মানে you are moving in the right direction towards profitability and sustainable profitability। তো এই কনসেপ্টগুলো কিন্তু আমার মানে বিদেশে অনেক কোম্পানিগুলো থেকে প্রচুর আছে। তো কারেন্ট অ্যাফেয়ার্সে আপনি যদি একটু নজর রাখেন, আপনি বুঝতে পারবেন হোয়াট ইজ হ্যাপেনিং। ইউ উইল নো হোয়াট ইজ হ্যাপেনিং ইন চায়না। চায়নাতে এখন যেটা হচ্ছে, ওদের আনএমপ্লয়মেন্ট রেট বেড়ে গেছে, উইচ ইজ অ্যাকচুয়ালি কাইন্ড অফ হ্যাভিং এ ভেরি ব্যাড ইম্প্যাক্ট অন দ্য স্টকস দ্যাট দ্য চাইনিজ কোম্পানিজ আর হ্যাভিং ইন থ্রু আউট দ্য গ্লোব। তো হাউ ডাজ দ্যাট ইম্প্যাক্ট আওয়ার বিজনেসেস? তো আমার মনে হয় যে শুধু আমি বাংলাদেশের ইকোনমি, বাংলাদেশের কি অবস্থা, এটাও যেরকম জানা খুবই জরুরি, পাশাপাশি গ্লোবাল ইকোনমি এবং গ্লোবাল স্টোরিজগুলো জানাও খুব জরুরি। তো এটা একটা অভ্যাসের ব্যাপার। আমার মনে হয় যে যারা এইচএসসি শেষ করেছে, হাতে একটু সময় আছে, যারা ইউনিভার্সিটিতে পড়ছে, একটু অফ টাইমে একটু সময় কাটানো ইন 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 সার্টেন ওয়েব পেজেস, ফেসবুকের বাইরে গিয়ে একটু ইয়াহু ফাইন্যান্সেসে যাওয়া, ব্লুমবার্গের আর্টিকেলস পড়া, একটু নিউ ইয়র্ক টাইমসের আর্টিকেলস পড়া, একটু গুগল ঘাটা। আই থিঙ্ক দ্যাট হেল্পস আ লট। দ্যাটস ওয়ান অ্যাডভাইস। অ্যান্ড সেকেন্ড অ্যাডভাইস হচ্ছে আই থিঙ্ক পড়ালেখাকে সিরিয়াসলি নেওয়া। মানে আই থিঙ্ক অনেক স্টোরিজ তো শুনি যে কলেজ ড্রপ আউটস, মার্ক জুকারবার্গ এন্ড বিল গেটস, সবাই বিল গেটস আর মার্ক জুকারবার্গ হয় না। এন্ড সেকেন্ডলি আপনার বুঝতে হবে দে আর ড্রপ আউটস অফ স্ট্যানফোর্ড এন্ড মানে হার্ভার্ড। মানে আপনার লাইক ইউ হ্যাভ টু গেট ইন টু হার্ভার্ড এন্ড স্ট্যানফোর্ড টু ড্রপ আউট, রাইট? সো আই থিঙ্ক উই নিড টু হাম্বল আওয়ারসেলভস। অনেক কিছু শিখা যায়, ইউনিভার্সিটিতে পড়লাম, অনেক কিছু শিখছি, এবং অনেস্টলি টিচারদের সাথে ভালো সম্পর্ক রাখা ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট আই থিঙ্ক লার্নিং। আমার যারা ফ্যাকাল্টি আছেন, মানে আমি ওনাদের সাথে এখনো কানেক্টেড, সামওয়ে অর দি আদার, রেগুলার কথা না হলে আই এম কানেক্টেড টু দেম। এবং এটা খুব ইম্পর্টেন্ট, কারণ হয় কি যে ওনারা তো অনেক বছর ধরে পড়াচ্ছেন, ওনাদের শুধু কন্ট্যাক্ট না, ওনাদের অনেক ধরনের ইন্টেন্সিভ আন্ডারস্ট্যান্ডিং আছে অন থিওরিটিক্যাল স্টাফ। তো আই থিঙ্ক দিস ইজ আ ভেরি গুড অপরচুনিটি টু build friends, মানে build a very I would say intellectual partnership with your faculties। এবং ফ্যাকাল্টির সাথে কথা বলতে হলে ডেফিনেটলি আপনাকে পড়াশোনা জানতে হবে। মানে আপনি কিছুই পারেন না, আপনার ফ্যাকাল্টি আপনার সাথে কথা বলে মজা পাবে না তো, রাইট? সো অ্যাটলিস্ট আপনাকে ওইটা ডেভেলপ করতে হবে। তো আই থিঙ্ক উই শুড টেক দ্য লার্নিং ভেরি সিরিয়াসলি। অ্যান্ড এটা আমার মনে হয় যে সবাইকে হেল্প করে। ইট মেক্স ইউ স্ট্যান্ড আউট ইন দ্য ক্রাউড ইফ ইউ আর গুড ইন ইউর স্টাডিজ। আপনার ইউনিভার্সিটির টাইমের হচ্ছে আপনার অ্যাক্টিভিটিস গুলো কেমন ছিল, যদি একটু শেয়ার করতেন, যেগুলো আপনাকে আসলে ক্যারিয়ারে পরে হেল্প করেছে? I এবং think যেটা জি yes, yes, please go ahead. যেটা বলছে, যেটা হচ্ছে ইউনিভার্সিটিতে যেটা হচ্ছে অনেক ধরনের ক্লাবস থাকে, স্টুডেন্টের ক্লাবস গুলাতে জয়েন করে, আবার অনেকে দেখা যায় যে বিভিন্ন জায়গায় ছোটখাটো জব করে, মানে বিভিন্ন ভাবে এঙ্গেজ থাকে। তো আপনি, আবার অনেকে দেখা যায় বিজনেস শুরু করে স্টুডেন্ট লাইফ টাইমে। তো এগুলোকেও আপনি কিভাবে দেখছেন, বা আপনার কাছে কোনটা মনে হয় যে বেশি ইফেক্টিভ তাদের পরের ক্যারিয়ার জীবনটার জন্য? প্রথমত আই হ্যাভ ট্রেমেন্ডাস রেসপেক্ট ফর এন্টারপ্রেনার্স। আই থিঙ্ক এই জিনিসটাতে অনেক সাহস এবং অনেক আই থিঙ্ক রেজিলিয়েন্সের দরকার হয়। তো ওয়েন আই ওয়াজ ইয়াং, ইভেন নাও, মানে 12 ইয়ার্স আফটার ক্যারিয়ার আমি কিছুটা হলেও এন্টারপ্রেনারশিপে ইনভলভ হয়েছি এখন, ইন টার্মস অফ বিং অ্যান ইনভেস্টার এন্ড স্টাফ। কিন্তু এটা আমি এরকম ছিলাম। তো when I was a student, so যারা এন্টারপ্রেনারশিপ করে, ফার্স্ট অফ অল দ্যাটস আ ভেরি গুড থিং টু ডু। আই থিঙ্ক পিপল শুড ডু দ্যাট। স্টুডেন্টদের জন্য এটা খুব ভালো লার্নিং। ছোট ছোট ব্যবসা করলে অনেক কিছু শেখা যায়। আই থিঙ্ক দ্যাটস অ্যান এক্সেলেন্ট ওয়ে। আমাদের সময় যেটা ছিল, আই থিঙ্ক পার্ট টাইম জব অপরচুনিটিস ওয়াজ ভেরি মাচ আ থিং। আমি প্রচুর পার্ট টাইম জব করেছি। লাইক আমি মনে হয় কাজ করি সিন্স 2008।
সো বেসিক্যালি অ্যাড 4 years to my 12 years of career, বিকজ আমি কল সেন্টারে কাজ করেছি, আমি বাংলাদেশ ব্র্যান্ড ফোরামে কাজ করেছি, আমি একটা কোচিং সেন্টারে শুধু পড়াতাম না, আমি ওখানে ম্যানেজ করতাম। তো বেসিক্যালি এরকম পার্ট টাইম জবগুলো করেছি। এটাতে যেটা হয়, কিছু কিছু স্কিলস ডেভেলপ হয়েছে যেগুলো আসলে জবে কাজে আসে। মানে আপনার জবে কিভাবে অ্যাপিয়ার করতে হয়, অফিসের লাইফটা আসলে কিরকম, অফিসে কিভাবে আসলে ডিল করতে হয়, এই জিনিসগুলো আপনি ইউনিভার্সিটি থেকে ডিরেক্টলি শিখতে পারবেন না। তো আপনাকে কাজ করতে হবে, এটার আপনি অন্টারপ্রেনার হিসেবে নিজে কিছু করেন, অথবা আপনি কোথাও পার্ট টাইম জব করেন। আই থিঙ্ক দ্যাটস আ ভেরি গুড ওয়ে, মানে পড়াশোনা বাদ দিয়ে না, পড়াশোনার পাশাপাশি। নাম্বার 2 যেটা আমি করেছি আমার ইউনিভার্সিটি লাইফে, সেটা হচ্ছে আমি খুব একটা ক্লাব গোয়িং পার্সন না। অনেকে ক্লাবে খুব ভালো করে, এন্ড আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দেম, আসলে এটা অনেক এনার্জির ব্যাপার। বাট আমি কম্পিটিশনসে পার্টিসিপেট করেছি বেশ কয়েকটা, অ্যান্ড আমি প্রজেক্টগুলোতে খুব সিনসিয়ার থাকতাম। সো বেসিক্যালি একটা ছিল সোশ্যাল বিজনেস প্ল্যান কম্পিটিশন, আই রিমেম্বার দ্যাট ভেরি ডিস্টিংক্টলি। ইউনিট সেন্টার ওইটা রান করতো, এখন জানি না হয় কিনা, বাট অনেকে আরো অনেক ব্যাটল অফ মাইন্ডস বলেন অথবা বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করে। এই কম্পিটিশনগুলো আর ভেরি গুড, কারণ ওখানে হয় কি যে আপনি লাইক মাইন্ডেড পিপলদের অনেক আইডিয়াস পাবেন, অ্যান্ড অনেস্টলি আপনার এখান থেকে অনেক লার্নিং হয়। ওখানে অনেক এস্টিমড গেস্টরা আসেন, ওনারা ওনাদের মতামত দেন, অনেক স্কিল বিল্ডিং ওয়ার্কশপস হয়, তো অনেক ধরনের ডিফারেন্সিয়াল লার্নিং হয়। সো আই থিঙ্ক এগুলোতে পার্টিসিপেট করা উচিত। আর ক্লাব এগুলো এনেবল করে, মানে অনেক ভালো ভালো ক্লাব আছে, যেরকম নর্থ ইউনিভার্সিটির বিজনেস ক্লাব, যেটা আই থিঙ্ক দে আর ভেরি গুড, দে আর ভেরি গুড, আই থিঙ্ক ইয়েস। সো দে আর ভেরি গুড, ওরাও এগুলো নিয়ে অনেক কাজ করে। আইইউবি, মাই অ্যালমা ম্যাটার, ওরাও ওদের বিজনেস ক্লাব ইজ ভেরি গুড, অনেক কিছুতে ওরা ইনভলভ থাকে। সো এগুলোতে ইনভলভ থাকা যেতে পারে। নাম্বার 3 হচ্ছে আমি আমাদের স্কুল ডেজে, মানে সরি ইউনিভার্সিটি বিবিএর সময় আমাদের স্টুডেন্ট কাউন্সিল ছিল। So I was a elected counselor there. So it gave me a very good, মানে আমি রিপ্রেজেন্টেটিভ ছিলাম স্টুডেন্টদের ফর্মালি। তো এটা অনেক সেন্স অফ রেসপন্সিবিলিটি ডেভেলপ করে। তো যেটা হয় যে ইউ আর রিপ্রেজেন্টিং স্টুডেন্টস অ্যান্ড ইউ অ্যাকচুয়ালি ওয়ার্ক ডিরেক্টলি উইথ দ্য ভিসি, উইথ দ্য ডিনস, অ্যান্ড ইউ আর রিপ্রেজেন্টিং দ্য ইউনিভার্সিটি। মানে ইউনিভার্সিটি সব স্টুডেন্টদের রিপ্রেজেন্টেশন হচ্ছে আপনার। সব প্রোগ্রাম আমরা ব্যাক এন্ডে অর্গানাইজ করতাম। তো ওইখানে হয় কি যে ইউ ইউ বিকাম, মানে আপনার লিডারশিপ ডেভেলপ করে, বিকজ আপনি অবভিয়াসলি একটা জায়গায় ইলেক্টেড হতে পারবেন না, অ্যান্ড ইউ ক্যানট বেসিক্যালি বি আ পিপলস রিপ্রেজেন্টেটিভ আনলেস ইউ হ্যাভ সার্টেন লিডারশিপ কোয়ালিটি। তো ওইটা না ডেভেলপ করে যায়, টু ওয়ার্ক উইথ পিপল, কিভাবে মানুষের কষ্টটা শোনা, সেই কষ্টটাকে স্টেক হোল্ডার্সদের কাছে তুলে ধরা, অ্যান্ড টু মেক থিংস মুভ। তো এই জিনিসগুলোতে ইনভলভ থাকা উচিত। তো আমার অ্যাডভাইস থাকবে টু দ্য ইয়াঙ্গার জেনারেশন ইজ টু কাইন্ড অফ গেট ইনভলভড ইন সাম টাইপ অফ ওয়ার্ক অর ক্লাব অর সামথিং। মানে শুধু পড়াশোনা করা, আমার মনে হয় সেই যুগটা এখন আর নাই, যে আপনি শুধু ডে টু ডে ক্লাস করবেন এন্ড প্রজেক্ট জমা দিবেন, সিজিপিএ হাই থাকবে এন্ড ইউ উড বি ফাইন। হ্যাঁ, একাডেমিক লাইনে গেলে দ্যাটস আ ডিফারেন্ট থিং, বাট আই থিঙ্ক বিজনেস লাইনে আসতে গেলে ইউ হ্যাভ টু ডু সামথিং এলস অ্যাজ ওয়েল। ছোট্ট আরেকটা কোশ্চেন আমি করতে চাই, যেহেতু আমরা ইউনিভার্সিটি লেভেল নিয়ে কথা বলছি। একটা কন্ট্রোভার্সিয়াল টপিক থাকে যে সিজিপি ডাজন্ট ম্যাটার। আপনি যেহেতু ক্যারিয়ার, মানে এই ক্যারিয়ারে অনেক 12টা বছর কাটিয়েছেন, এবং অবশ্যই আপনি অনেক মানুষের সাথে ডিল করেছেন, অনেক স্টুডেন্টদের সাথে, মানে যারা নিউ কামার তাদের সাথে বা ফ্রেশ গ্রাজুয়েট তাদের সাথে ডিল করেছেন। আপনার এই জায়গাটা কি মনে হয়? কারণ আমার আমার অভিজ্ঞতা, আমি দেখেছি যে স্টুডেন্টরা দেখা যায় অন্যান্য অ্যাক্টিভিটিস গুলো করতে গিয়ে পড়ালেখা থেকে দূরে চলে যায়, এবং তখন তারা এটা এমফাসাইজ করতে চেষ্টা করে যে সিজিপিএ ম্যাটার করে না, আদার্স অ্যাক্টিভিটিস গুলো বেশি ম্যাটার করে। তো আপনার এদিকে কি মনে হয়, ছোট করে যদি একটু বলতেন? আসলে আমরা এই টপিকে অনেক বেশি বলে ফেলছি, না না না, যেহেতু ইউ আর আমাদের রাইট। ইয়াং অডিয়েন্সটা, ইয়াং জেনারেশন। সো if you are an entrepreneur and you have a set business, যেটা নিয়ে আপনি ফোকাস করছেন, and then your study might be your second priority. ये কি ডিসকানেক্ট হয়ে গেছে? I don't know if I'm still live. না না, আমি Sorry, am I still live? ইয়েস, ইউ আর স্টিল লাইভ। Okay. So basically, আপনি যদি এন্টারপ্রেনার হন, অথবা এমন কিছুতে ইনভলভ থাকেন যেখানে ইউ হ্যাভ মেড আ লট অফ মুভ, যেমন ধরেন অনেকে ফ্রিল্যান্সিং এখন খুব ভালো করে,
তারা ডিসাইড করতে পারে বিটুইন ক্যারিয়ার অ্যান্ড পড়াশোনা। আই থিঙ্ক সেক্ষেত্রে অনেক সময় ডিসিশন মানে পড়াশোনা কমপ্লিট করা উচিত। দেখেন এখনকার সময় যারা ক্রিকেটার তারা প্রায় সবাই কিন্তু ভালো ভালো ইউনিভার্সিটিতে পড়ে অ্যান্ড পড়াশোনা কমপ্লিট করে কিন্তু ওয়ান ডিগ্রি অর দ্য আদার। তাহলে কেন নেয়? এটা খুব ইম্পর্টেন্ট। আপনি পড়াশোনা মিনিমাম করতেই হবে আপনাকে, আদারওয়াইজ আপনার পক্ষে ফিউচারে ডিল করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে উইথ সার্টেন আউটসাইড অ্যাক্টিভিটিস। তো এটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু ইউ ক্যান ডিসাইড আপনি যদি ফ্রিল্যান্সার হন অথবা আপনার নিজের ব্যবসা থাকে। বাট ইফ ইউ আর লাইক মানে ওইটা কিন্তু খুব কম একটা পার্সেন্টেজ। ইফ ইউ আর আ জেনারেল পার্সন লাইক মি, আপনাকে পড়াশোনা করতে হবে। মানে আপনি ইউ হ্যাভ আ 4 সিজিপিএ, মানে ভেরি আনলাইকলি ইউ উইল গেট কলড ইনটু ইন্টারভিউস। আই এম জাস্ট বিং ভেরি অনেস্ট। আই নো যে আমি প্রচুর সেমিনার দেখি অনেক কিছু দেখি, ওখানে বক্তারা অনেক কিছু বলেন। আই উইল বি ভেরি অনেস্ট, আই ভেরি ওয়েল নো হাউ ফিল্ট্রেশন হ্যাপেন্স ইন হায়ারিং স্টেজেস। আমি কম করে হলেও 1000+ মানুষের হায়ারিং ইনভলভ ছিলাম, ডিরেক্টলি ইনডাইরেক্টলি। আরো বেশি হবে। সিজিপিএ ম্যাটার করে, এটা যে কোনো রোলে সিজিপিএ ম্যাটার করে। মানে একটা মিনিমাম সিজিপিএ না হলে আপনাকে বুঝতে হবে সেই মিনিমামটা ইউ ক্যান ডিটারমাইন। সেটা আমি আপনাদের উপর ছাড়লাম। খুব খুব ম্যানেজমেন্ট ট্রেনিং মার্কার যদি রোল হয় তাহলে অফকোর্স সিজিপিএটা অনেক হাই হতে হবে। ইফ ইটস আ সেলস ড্রিভেন রোল, সিজিপিএ একটু মিনিমাম থাকলেও সমস্যা নেই, কিন্তু একটা বারে থাকতে হবে। এটা যদি না থাকে আই থিঙ্ক ইউ উইল স্ট্রাগল গেটিং কল টু ইন্টারভিউস। এই যে অপরচুনিটি ডোরটা ওপেন হবে না, হাউ উইল ইউ প্রুভ ইয়োরসেলফ? সো আই থিঙ্ক এই জিনিসটাকে অনেক সিরিয়াসলি নেওয়া উচিত। আমার মনে হয় না এটাকে ছোট করে দেখার কিছু আছে। সিজিপিএ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আই থিঙ্ক উই শুড বি ভেরি সিরিয়াস অ্যাবাউট দ্যাট। থ্যাংক ইউ। আমার মনে হয় আপনার এই কথাগুলো আমাদের যে ইয়াং অডিয়েন্স আছে তাদের জন্য অনেক মানে ভালো লার্নিং হবে। এটা আসলে দেখা যায় অনেকের জন্য অনেক মানে গাইড করার মতো কেউ থাকে না, তারা তাদের মতো থাকে এবং আশেপাশে শুনে অনেক ইনফ্লুয়েন্স হয়ে যায়। আপনাদের মুখ থেকে যদি তারা শুনে তাহলে আমার মনে হয় যে তারা রাইট ওয়েতে যাওয়া, মানে তাদেরকে গাইড মানে নিজেদেরকে গাইড করা তাদের জন্য ইজি হবে। তো আমি জানতে চাচ্ছি যে সবার জীবনে চড়াই উতরাই থাকে, বিশেষ করে ক্যারিয়ার লাইফে। আপনার জীবনে যখন চড়াই উতরাই ছিল তখন আপনি এটা কিভাবে রিকভার করেছেন বা আপনি নিজেকে কিভাবে ম্যানেজ করেছেন? সো আই থিঙ্ক আমি ফার্স্টে বলেছিলাম আই থিঙ্ক ক্যারিয়ারের আমার 3টা লার্নিং এর একটা হচ্ছে রেজিলিয়েন্স। সো টিকে থাকতে হবে। মানে আপনাকে ইউ হ্যাভ টু বি মানে ইউ হ্যাভ টু হ্যাভ সেলফ কনফিডেন্স অ্যান্ড ইউ হ্যাভ টু বি রেজিলিয়েন্ট। তো হার্ডশিপস আসে, এটা আপনি ব্যবসা বলেন অথবা চাকরি বলেন সবকিছুতে হার্ডশিপ আসে। আপনাকে ফরওয়ার্ড লুকিং হতে হবে অ্যান্ড ইউ হ্যাভ টু অলসো আন্ডারস্ট্যান্ড দ্য ল অফ ডিমিনিশিং রিটার্নস। আমার মনে হয় যে মানে ল অফ ডিমিনিশিং রিটার্নস মানে হচ্ছে আপনি যখন দেখতেছেন যে একটা জিনিসে ভালো আউটপুট আসতেছে না, ইউ অলসো হ্যাভ টু নো ওয়েন ইউ নিড টু কয়েল মানে রিকোয়েল, ফেরত আসতে হবে। ধরেন আপনি একটা রোলে কাজ করছেন এবং আপনি দেখছেন আপনার ক্যারিয়ার প্রোগ্রেস ওখানে আপনার আশানুরূপভাবে হচ্ছে না, তো আপনাকে কিন্তু তখন ইউ হ্যাভ টু টেক এ স্টেপ ব্যাক রাদার দ্যান ফাইটিং ব্যাক যে ও না আমার এটা ডিজার্ভ করি আমি। মানে ঠিক আছে, ডিজার্ভ করেন, ভেরি গুড, বাট টেক এ স্টেপ ব্যাক এন্ড থিঙ্ক যে ওকে তাহলে কি আমি আরেকটা কোম্পানিতে চেষ্টা করবো, অর শুড আই মুভ টু অ্যানাদার ডিপার্টমেন্ট? আমি কি এরকম কিছু করব? আমি যখন জিএসকে তে ছিলাম আমার একটা খুব ভালো অভিজ্ঞতা ছিল। আমি আই এম ভেরি গ্রেটফুল টু মাই বস এট দ্যাট টাইম। আমি তখন একটা ক্যারিয়ার সুইচ করি অ্যান্ড ইট ওয়াজ নট ডিউ টু ফ্রাস্ট্রেশন। বেসিক্যালি আমি অনেকদিন ধরে কমার্শিয়াল এক্সেলেন্সে কাজ করছিলাম অ্যান্ড আই ওয়ান্টেড টু লার্ন সামথিং উইচ ইজ এইচআর। তা আমি অ্যাকচুয়ালি এইচআর বিজনেস পার্টনার মানে লিডারশিপের সাথে কথা বলে মানে এইচআর ডিরেক্টর, ম্যানেজিং ডিরেক্টর, আমার বস ছিল মার্কেটিং ডিরেক্টর, ওনাদের সাথে কথা বলে আই অ্যাকচুয়ালি মেড দ্য মুভ হ্যাপেন অ্যান্ড আই বিকেম দ্য এইচআর বিজনেস পার্টনার। তো আমি আমার ক্যারিয়ারের জিএসকে শেষের দিকে এইচআর বিজনেস পার্টনার হিসেবে কাজ করেছি। উদ্দেশ্যটা খুব সিম্পল ছিল। আমার কাছে মনে হচ্ছে আমি এইচআর বিজনেস পার্টনার হিসেবে মানে there are certain things you do. You work on compliance, you work on the labor law, you work on disciplinary actions, you work on reward and recognition, right? Salary benchmarking. এই জিনিসটা কখনোই আপনি একটা কমার্শিয়াল রোলে করবেন না, ভেরি আনলাইকলি। কমার্শিয়াল লিডার হিসেবে হয়তো ইনভলভ থাকবেন কিছুতে, বাট ইউ উইল নট ডু ইট ইয়োরসেলফ। আমি এটা করার জন্য ওনাদেরকে রিকোয়েস্ট করেছি অ্যান্ড অনেস্টলি ওনারা আমার জন্য মানে এটাই বড় কোম্পানির সাথে ইউনো কোম্পানিজ লাইক জিএসকে এন্ড উবার স্ট্যান্ডস আউট। ওরা অপরচুনিটিটা দেয় ট্যালেন্টদেরকে অ্যান্ড দে গিভ মি দ্য অপরচুনিটি যে
do that. If you want to do it, do it. But that was a very determined decision যে আমি এটা শিখার জন্য করেছি। তো আই থিঙ্ক আপনি যখন দেখতেছেন যে আপনার কোনো একটা কাজ ভালো লাগতেছে না, অথবা আপনি মনে করছেন একই কাজ প্রতিদিন করছি, প্রতিদিন তো প্রমোশন হবে না, প্রতিদিন তো আপনার রোল চেঞ্জ হবে না। আপনার যদি মনে হয়, ইউ ক্যান লুক ইনটু আদার অপরচুনিটিস, অন্য কোম্পানিতে খুঁজতে পারেন, কারেন্ট কোম্পানিতে খুঁজতে পারেন, ইউ ক্যান মুভ অন, রাইট? সো আই থিঙ্ক রেজিলিয়েন্সের ওয়ান অফ দ্য অলসো কি হচ্ছে, লেগে থাকা মানে জোকের মতো আটকে থাকা না, ইটস অলসো সামটাইমস টু আন্ডারস্ট্যান্ড when to move on, right? So I think resilience was very much a key in my challenging times, and honestly আমি দেখছি যে আপনি যখন রেজিলিয়েন্ট থাকবেন, আল্লাহ আপনাকে হেল্প করে, and obviously আপনার অ্যালাইস থাকে, আপনার ফ্রেন্ডস থাকে মানুষজন, ফ্যামিলি মেম্বার্সও থাকে, দে অলওয়েজ ব্যাক ইউ। আমি কখনো ফিল করি নাই যে আই ওয়াজ অ্যালোন in any stages of my life, and fortunately আল্লাহ এখন আমাকে অনেক ভালো একটা জায়গায় নিয়ে আসছে, যেখানে আমি এই স্টোরিগুলো আপনাদের সাথে আসলে শেয়ার করার সুযোগ পেয়েছি। তো আপনি তো হচ্ছে লিডারশিপ রোলে অনেক বছর ধরে কাজ করছেন, মেবি 10 বছর ধরে আপনি লিডারশিপ রোলে আছেন। তো আপনার কি মনে হয় যে একজন লিডার হতে হলে কি কি গুণ একজন মানুষের আয়ত্ত করা প্রয়োজন? ফার্স্ট গুণ হচ্ছে লিসেনিং। আই থিঙ্ক শুনতে হয়। তো লিসেনিং বিকামস ভেরি টাফ অ্যাজ ইউ গো আপ। আমি যখন জুনিয়র লেভেলের লিডার ছিলাম, অনেক ইজি ছিল টু নো দ্য সেন্টিমেন্ট অন দ্য গ্রাউন্ড। মানুষজন ওপেন আপ করে বেশি, অনেক কিছু জানা যায় অন দ্য ফিল্ড। আপনি যখন ইউ মুভ হায়ার আপ, ইট বিকামস ভেরি ডিফিকাল্ট টু লিসেন, কারণ আপনার কাছে ফিল্টার হয়ে আসে সব ইনফরমেশন। তো লিসেনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার টু হচ্ছে আই থিঙ্ক ট্যালেন্টদেরকে স্কোপ দেওয়া। আই থিঙ্ক ট্যালেন্ট ডেভেলপমেন্ট ইজ আ ভেরি বিগ স্কিল। আপনি ট্যালেন্ট ডেভেলপ না করতে পারলে অ্যাকচুয়ালি নেক্সট ইন লাইন কেউ তৈরি হবে না। তো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। সো অ্যাজ আ লিডার আপনাকে সেই কনফিডেন্স থাকতে হবে যে আমি আমার ট্যালেন্টদেরকে সাফিসিয়েন্ট চান্স দিব, সো দ্যাট দে ক্যান রিপ্লেস ইউ অ্যান্ড টেক দ্য কোম্পানি ফরওয়ার্ড, রাইট? মানে এই ভয় কখনো থাকা উচিত না যে আমি একটা কোম্পানি ছেড়ে আসলাম, তাহলে হয়তো দ্য কোম্পানি উইল স্ট্রাগল। I think that's a failure of a leader. If you leave an organization, if that company still succeeds, that means you have done something good. So এটা হচ্ছে নাম্বার টু। আর লাস্টলি আরেকটা জিনিস আমার কাছে মনে হয় খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হিউমিলিটি। I think you have to be humble. At the end of the day, আমরা যারা জব করি অথবা ইনফ্যাক্ট যারা বিজনেসও করে, রাইট? আই থিঙ্ক এই পজিশনটা আপনি ইউ হ্যাভ গট ইট বিকজ অফ আ লট অফ ফ্যাক্টরস। ইয়োর লাক ফ্যাক্টর ইন, আপনার কাস্টমাররা আপনার প্রোডাক্ট ব্যবহার করেছে, আপনার এমপ্লয়িরা আপনাকে সাপোর্ট করেছে, আপনার ফ্যামিলিরা আপনার স্যাক্রিফাইসগুলোকে হাসি মুখে অ্যাকসেপ্ট করেছে। তো অ্যান্ড অফকোর্স ডেফিনেটলি আল্লাহ, ইফ ইউ আর আ বিলিভার, আল্লাহ আপনাকে এটা দিয়েছে, রাইট? অ্যান্ড মানে হোয়াট আর ইউ সো প্রাউড অ্যাবাউট, রাইট? মানে নিজেকে নিয়ে এত বেশি প্রাউড হওয়ার কিছু নাই যে ও আমি এটা, রাইট? উই আর নাথিং, উই আর জাস্ট আ পিস অফ দ্য পাজল, উই আর জাস্ট লাকি। মানে এইটা হিউমিলিটি খুব ইম্পর্টেন্ট। হিউমিলিটি ছাড়া আপনার আই ডোন্ট থিঙ্ক নোবডি ক্যান ওয়ার্ক ইন লিডারশিপ পজিশন। এটারই প্রেক্ষিতে আরেকটা কোশ্চেন করতে চাই, কোন গুণটা থাকা যাবে না যদি ভালো লিডার হতে হয়, যেটা থাকাই যাবে না? আই থিঙ্ক বদরাগী হওয়া যাবে না, আই গেস। মানে আই থিঙ্ক আপনি বদরাগী বলেন অথবা আই থিঙ্ক হোয়াটস দ্য রাইট ওয়ার্ড, আই থিঙ্ক ইম্পালসিভ ইজ দ্য রাইট ওয়ার্ড। ইম্পালসিভ হওয়া যাবে না, সেটা রাগে হোক অথবা বিজনেস ডিসিশনে হোক। আপনি ইম্পালসিভ হয়ে গেলেন, আপনি দেখলেন যে একটা অপরচুনিটি অ্যান্ড ইউ আর লাইক লাফায় পড়লেন উইদাউট থিঙ্কিং যে হাউ ইট ইজ গোয়িং টু ইম্প্যাক্ট ইউ অর ইউর টিম, অর আপনার সেই প্রেশার নেওয়ার অ্যাবিলিটি আছে কিনা। সেম অ্যাঙ্গারের ক্ষেত্রে যেটা বলছিলাম, বদরাগী হওয়া যাবে না, বিকজ ইফ ইউ আর ইম্পালসিভ, এটা খুব নেগেটিভ কিছু হলো অ্যান্ড ইউ আর ইম্পালসিভ, ফাটাই ফেললেন, রাইট? মানে দ্যাট ডাজন্ট গো, মানে আপনি এটা হয় না। একটা পয়েন্টে গিয়ে দোজ কাইন্ড অফ বিহেভিয়ার বিকামস আনএক্সেপ্টেবল। সো আমরা অনেক সময় অনেক মুভিতে দেখি, অনেক ইয়েতে দেখি হরিবল বসেস, হ্যাঁ এই সেই হাবিজাবি বসরা যা ইচ্ছা তাই করতেছে। আই রিয়েলি ডোন্ট থিঙ্ক সো। আমার মনে হয় না যে আমি রিয়েলিস্টিক্যালি যত লিডার দেখেছি, ভালো হয়েছে খারাপ হয়েছে, ইন চড়াই উতরাই যাই হয়েছে,
ইউনো ওনারা সবসময় একটা লেভেল হেডেডনেস নিয়ে এগিয়েছে। তো আই থিঙ্ক একদমই ইম্পালসিভ হওয়া যায় না। অ্যাজ আ লিডার ইউ ক্যানট বি ইম্পালসিভ। আর আরেকটা হচ্ছে ইনডিসাইসিভ। ইউ ক্যানট বি ইনডিসাইসিভ। মানে হার্শ ডিসিশন, ভুল ডিসিশন যাই না, ইউ হ্যাভ টু বি ডিসাইসিভ। সো ইফ ইউ ডিসাইড, সো একটা খুব হার্শ এক্সাম্পল হচ্ছে, ইফ ইউ ডিসাইড টু ফায়ার, there's a saying, if you are in doubt about firing a person, fire them anyway, because there is no doubt. মানে the idea is, it sounds harsh, but the reality is যে আপনাকে ডিসাইসিভ হতে হবে। ইফ ইউ থিঙ্ক যে আমি ওয়েট করব, আমি আরো 10টা ডেটা পয়েন্ট দেখবো, আমি ইনডিসিশনে থাকলাম, ইভেনচুয়ালি আপনার কোম্পানি সাফার করবে। সো এটা শুধু ফায়ারের একটা এক্সাম্পল দিলাম, এরকম অনেক ডিসিশন হতে পারে। আপনি একটা বিজনেস ডিসিশন অনেক দিন ধরে নিচ্ছেন, ইয়োর অপরচুনিটি উইল গো। সো ইউ হ্যাভ টু বি ডিসাইসিভ। এই ইনডিসাইসিভ হলে ইউ ক্যানট রান বিজনেস অর ওয়ার্ক। তো আপনার এই দীর্ঘ ক্যারিয়ার জীবনে আপনার ইন্সপিরেশন হিসেবে কে কাজ করেছে, বা আপনার কি কোনো মেন্টর ছিল যে আপনাকে আসলে গাইড করেছে এত দূর আসার জন্য? মেন্টর তো আসলে অনেকেই ছিল, মেন্টর ছাড়া তো এত দূর আসা যায় না। মেন্টর অনেকেই ছিল। আই উইল টেক দিস অপরচুনিটি, আই এম প্রিটি শিওর ওনারা কেউ, they have not logged it, they are very busy people, but I would love to appreciate them publicly. আপনারা যদি চিনেন কখনো ওনাদেরকে বললেন যে আমি একটু ভালো কথা জি বলছি। জি জি, অবশ্যই। আই থিঙ্ক এখন নকিব ভাই আমার মার্কেটিং ডিরেক্টর ছিল, পরে জিএসকে এর ম্যানেজিং ডিরেক্টর ছিল, এবং কারেন্টলি উনি আরেকটা এমএনসির কান্ট্রি হেড আছেন। উনি হি হ্যাজ বিন আ বিগ গাইড থ্রু আউট মাই ক্যারিয়ার। এখনো ভাইয়ার সাথে আই এম ভেরি ওয়েল কানেক্টেড, অ্যান্ড হি হ্যাজ বিন আ মেজর গাইড ইন মাই ক্যারিয়ার। আই থিঙ্ক আমার ক্যারিয়ারে মামুন ভাই একজন ছিলেন, হি ওয়াজ আ ফার্মাসিস্ট, অ্যান্ড ভাইয়া এখন অস্ট্রেলিয়া থাকেন। হি হ্যাজ বিন আ হি হ্যাজ আ মেজর কন্ট্রিবিউশন ইন মাই ক্যারিয়ার। আই থিঙ্ক জিএসকেতে মইনুল স্যার ছিলেন, ন্যাশনাল সেলস ম্যানেজার, ওনার একটা অনেক বড় ইয়ে ছিল। জিএসকেতে পাকিস্তানি একজন জিএম ছিলেন, ইরাম হ্যাড আ হিউজ রোল ইন মাই ক্যারিয়ার। আই থিঙ্ক আমি ওনার কাছ থেকে অনেক শিখেছি। আমি অনেকের নাম বলি নাই, বাট মানে দে অল নো, ওনাদের অনেক ইনফ্লুয়েন্স আছে আমার ক্যারিয়ারে, অ্যান্ড আমি ওনাদের প্রতি গ্রেটফুল। এবং আমার যখন এনার্জি প্যাকে চাকরি করি, এনার্জি প্যাকে যিনি হুমায়ুন রশিদ স্যার ছিলেন সিইও, আমি ওনার সাথে ডিরেক্টলি কাজ করতাম, উনি ব্র্যান্ডিং ডিপার্টমেন্টটা ডিরেক্টলি দেখতেন। স্যারের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। উবারে মানে গোজ উইদাউট সেইং, উবারে যারা আগের কান্ট্রি জিএম ছিলেন, জুলকার ভাই, আমার এক্স বস শিবা, যিনি ইন্ডিয়ার রিজিয়নাল ডিরেক্টর। সো আই হ্যাভ লার্ন আ লট ফ্রম হিম। অ্যান্ড বাট সত্যি কথা বলতে অনেকের নাম নেই নাই, যারা অ্যাকচুয়ালি যাদের কাছ থেকে আমি আরো অনেক ক্লোজ সাপোর্ট পেয়েছি, যারা হচ্ছে আমার পিয়ার্স, যাদের সাথে আমি খুব ক্লোজলি কাজ করেছি। আমার অনেক ভালো মানে পিয়ার টু পিয়ার অনেক লার্নিং হয়েছে। যেরকম আমার উবারে ছিল সাকিব ভাই, জুলায়েদ, এরা ধরেন এখন কোম্পানিতে নাই, কেউই উবারে নাই, দে হ্যাভ মুভড অন টু দেয়ার ওন ক্যারিয়ার্স, বাট ধরেন they have been great support systems, and we are friends outside work. GSK তো এরকম প্রচুর আছে, we are friends outside work, and they are all working in different industries, and I think I am a sum of parts of them. ওদের কাছ থেকে অনেক কিছু শেখা, বোথ আমার সিনিয়রদের এবং আমার পিয়ারদের কাছ থেকে আমি শিখে মানে আজকে আমি যাই, এটা ওনাদের অনেকে। and it goes without saying, আমার আইডল বলতে গেলে সত্যি কথা বলতে একজনই, সেটা হচ্ছে আমার ফাদার। মানে সবকিছু করে ইজ মাই ফাদার। সো এটা আসলে আই থিঙ্ক মানে দিস গোজ উইদাউট সেইং, he's a fantastic person. উনি রিটায়ার্ড কর্নেল, অ্যান্ড আমি ওনাকে দেখেই আমার সবকিছু আজকে এত দূর আসেন, ইন্সপায়ারেশন ইজ হিম। সো ইয়া, আই থিঙ্ক দ্যাটস ইট। তো বাসা থেকে মেইনলি হচ্ছে আপনার মেইন ইন্সপিরেশনটা আসা। রাইট। সো আপনার কি মনে হয় যে কেমন টেকনিক্যাল স্কিল বা সফট স্কিল জানাটা খুবই প্রয়োজন ক্যারিয়ার গ্রোথের জন্য? অনেকগুলো অলরেডি বলে ফেলেছি, সো জাস্ট টু সামারাইজ, সো দ্যাট যারা এখন হয়তো জয়েন করেছে তারা যাতে বুঝতে পারে। আই থিঙ্ক সফট স্কিলস এর মধ্যে আই ওয়ন্ট সে স্কিলস, বাট আই থিঙ্ক ট্রেট হচ্ছে রেজিলিয়েন্স, হিউমিলিটি, এই দুইটা খুব ইম্পর্টেন্ট। আর যদি স্কিল ধরি, একটা হচ্ছে
প্রেজেন্টেশন স্কিলস, আই থিঙ্ক প্রেজেন্টেশনের চেয়ে I would rather say কমিউনিকেশন স্কিল, নট প্রেজেন্টেশন। এটা কারণ হচ্ছে কমিউনিকেশনের মাধ্যমে ইউ ক্যান বি বোথ গুড ইন প্রেজেন্টেশন অ্যাজ ওয়েল এজ স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট। সো কিভাবে আপনি আপনার কথা কমিউনিকেট করছেন, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আর আরেকটা জিনিস হচ্ছে ইজ টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো টাইম ম্যানেজ করতে পারা অ্যান্ড কমিউনিকেশন, দিস টু আর দ্য স্কিলস। অ্যান্ড ট্রেট হচ্ছে আপনার বেসিক্যালি রেজিলিয়েন্স অ্যান্ড ডেফিনেটলি হিউমিলিটি। আর টেকনিক্যাল স্কিলস যদি বলেন, আই থিঙ্ক এখনকার যুগে টেকনিক্যাল স্কিল ইউ হ্যাভ টু বি ভেরি গুড in analytics. I mean, you cannot live in this world without being good in analytics. And একদম basic analytics থেকে শুরু করে advanced analytics, depending on what kind of job you do or what kind of things you like. সবাই SQL পারে না, বাট আই উড মানে গুগল শিট বলেন অথবা এক্সেল, এগুলোতে তো এক্সপার্ট হইতেই হবে। আই উড রাদার সে আজকালকার যুগে এসকিউএল হ্যাজ বিকাম আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং। সো আপনার পাওয়ার কোয়ারি শেখা, এসকিউএল পারা, এগুলো খুব ইম্পর্টেন্ট। আর পাওয়ার পয়েন্ট এসব তো মানে একদম বেসিক, এগুলো তো ইউনিভার্সিটি পাস করতে পারবে না ইফ ইউ ডোন্ট নো দ্যাট। বাট এটা খুব খুব ইম্পর্টেন্ট। এন্ড আরেকটা টেকনিক্যাল স্কিল দরকার হচ্ছে ইমেল লিখতে পারার স্কিল। সো আমার লিঙ্কডইন, আমার নাম লিখে সার্চ দিলে আমাকে লিঙ্কডইনে পাবেন। আই হ্যাভ জাস্ট শেয়ার্ড অ্যান আর্টিকেল সামটাইমস ব্যাক, আমি লিখি নাই, যে ইমেইলের ব্যাড হ্যাবিটস, আই থিঙ্ক সামথিং লাইক দ্যাট। একদম রিসেন্ট একটা পোস্টেই দেখতে পারবেন। মানে ইমেইল লিখতে পারা ইটস আ ট্যালেন্ট। সো আপনাকে এই জিনিসটা অ্যাকোয়ার করতে হবে, মানে ইউ হ্যাভ টু লার্ন দিস। ইমেইল লিখতে না পারলে মানে দ্য এন্ড অফ দ্য ডে আপনি তো, মানুষের সময় নেই তো আপনার সাথে। ইনফ্যাক্ট হোয়াটসঅ্যাপের মেসেজ বলেন, আপনাকে শিখতে হবে হাউ টু সেন্ড আ মেসেজ ইন হোয়াটসঅ্যাপ। লাইক কমিউনিকেশনের একটা অনেক বড় টুল এখন হোয়াটসঅ্যাপ অ্যান্ড স্ল্যাক বলেন, হোয়াটসঅ্যাপ বলেন অথবা ইমেইল বলেন। মানে আপনাকে জানতেই হবে ওয়েন টু ইউজ হোয়াট অ্যান্ড হাউ টু ইউজ দেম অ্যান্ড হোয়াট টু সে অ্যান্ড হোয়াট নট টু সে। এই স্কিল সেটটা অনেক ইম্পর্টেন্ট। এবং আনফর্চুনেটলি আমাদের ইউনিভার্সিটি লেভেলে এইটা নিয়ে একদমই কাজ করা হয় না। লাইক কমিউনিকেশন কোর্স আছে which is like ইংলিশ নিয়ে কথা বলতে কি সব, মানে I can't connect much. I think we need to work a lot on email, WhatsApp মেসেজ দেওয়া, কখন হোয়াটসঅ্যাপ দিতে হয়, কখন অ্যাকচুয়ালি কয়টার সময় হচ্ছে লাস্ট মেসেজ দেওয়া যায়। তো এই কাইন্ড অফ জিনিস, হ্যাঁ, রাত বিরাতে মেল দেওয়া। তো আই থিঙ্ক these are things, these are technical skills. These are not soft skills anymore. These are technical skills. দ্যাটস রাইট, যে ইউনিভার্সিটি গুলোতে কিন্তু খুবই বেসিক জিনিসগুলোর দিকে ফোকাস করা হয়, যে কথা বলতে হবে বা মেইল পাঠাতে হবে, খুবই বেসিক জিনিসগুলো। কিন্তু এটা যে ট্রিক অ্যান্ড ট্রিক্স থাকে সেগুলো আসলে স্কিপ করে যায়। এবং আমি দেখেছি, মানে আমার এক্সপিরিয়েন্স হিসেবে দেখেছি যে যারা একবার ফ্রেশ গ্রাজুয়েট তারা এইটা নিয়ে খুব বেশি সাফার করে। সবাই খুবই ভালো ভালো ইউনিভার্সিটি থেকে পাস করছেন, বাট স্টিল তারা আসলে দেখা যাচ্ছে সিভিটা হয়তো কিভাবে পাঠাতে হবে বা এইচআর কে কিভাবে মেইল করতে হবে, এগুলো নিয়ে একটা বিশাল গ্যাপ থাকে, এবং যে কারণে তারা আসলে ইন্টারভিউতে কল পায় না। এটা আসলে আরো বড় গ্যাপ হয় যখন জয়েন করে, কারণ জয়েন করার পরে আই থিঙ্ক দে স্ট্রাগল আ লট, খুব সিরিয়াস লেভেলের স্ট্রাগল থাকে। সো আই থিঙ্ক দ্যাট ইজ সামথিং they really need to, like, we really need to work on. And personally, I think this is something which I have learned over the years, and this was a life-saving thing. It has helped me মানে numerously, মানে আমার যারা এক্স বস যাদের নাম নিছি এরা প্রত্যেকে can vouch for it. I mean, this is very important. Written communication আজকালকার যুগে মানে মানুষের সময় নেই তো ফোনে কথা বলার অথবা আপনার কথা শোনার। You have to be good in written communication. And that's why CGPA very important. English focus করা খুব জরুরি। এই জিনিসটা অনেকে দেখতে খুব স্কিপ করে যায় না, সিজিপি ডাজন্ট ম্যাটার। বাট যারা, আমি যখন দেখি যে আমার কথা হচ্ছে তোমাকে শুরু তো করতে হবে ক্যারিয়ার শুরু যদি না করতে পারো তাহলে তুমি ক্যারিয়ারে এগিয়ে যাবে কিভাবে, এই জিনিসটা সবাই খুব মিস করে যায়। এবং এটার জন্য খুব সাফার, মানে আমার ছোট ভাই আছে ইউনিভার্সিটিতে পড়ছে, আমি জব হোল্ডার, বাট স্টিল আমি ওকে গাইড করতে পারছি না। আমার সিজিপি ডাজন্ট ম্যাটার, আই নো আমার সিজিপি আলহামদুলিল্লাহ মোটামুটি লেভেলে, বাট আমি মানে আমার মনে হয় যে একটু বেটার হওয়া উচিত ছিল, তাহলে আমি আরেকটু অপরচুনিটি পেতাম, আরেকটু ডোর ওপেন থাকতো, যেটা আমি নিজে হাতে ক্লোজ করে দিয়েছি বিকজ দিস ইজ স্টাডি নাও।
সো দ্যাটস ওয়ে এটা নিয়ে আসলে আমার হ্যাঁ, খুবই দেশে পড়তে গেলে বেশি ফেস করবেন। আপনি যদি বিদেশে পড়তে যেতে চান, which is kind of a হ্যাঁ, thing now, এবং এটা করা উচিতও। আপনি বাইরের কালচার জানা যায়। Honestly আমি বিদেশে পড়ার খুব পক্ষপাতী, বিকজ বাইরের কালচার জানা যায়। এই অপরচুনিটি আমার আসে নাই কখনো লাইফে। বাট এটা মানে ইটস আ বিগ বিগ থিং। আপনি বিদেশে আপনি ভালো ভালো ইউনিভার্সিটিতে চান্স পাবেন না তো, ইফ ইউ ডোন্ট হ্যাভ আ গুড সিজিপিএ। ডোরস উইল অটোমেটিক্যালি ক্লোজ। মিড লেভেল গুলোতেও তো ডিফিকাল্ট হয়ে যাবে। আই মিন এখন তো সেলফ সেলফ ফান্ডে গেলেও হচ্ছে দেখা যাচ্ছে যে অনেকেই অফার লেটারটা পাচ্ছে না জাস্ট বিকজ অফ তাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা উইক। রাইট। এখন কিন্তু আমাদের অ্যাব্রোড যে যাওয়া নিয়ে কথা হচ্ছে স্টাডিজে, এটার ব্যাপারে যদি আপনি কিছুটা বলতেন, কারণ এখন দেখা যাচ্ছে এটা খুব একটা ট্রেন্ড বলতে গেলে। সবাই হচ্ছে আন্ডার গ্র্যাডে না গেলেও গ্র্যাডের জন্য মাস্টার্স এর জন্য চলে যাচ্ছে। তো এই জিনিসটাকে আপনি কিভাবে দেখেন? এটা 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 খুব ভালো ট্রেন্ড। আই থিংক এটা খুব দরকার ছিল। আমরা আমাদের সময় ইট ওয়াজ মোর ডিফিকাল্ট। ইন্টারনেটের যুগ, ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট। গাইডেন্স এতটা ছিল না। এখন তো ইউটিউবে সার্চ দিলেই অনেকভাবে জানা যায় কিভাবে এই এক্সাম দিতে হয়, কিভাবে ভালো করতে হয়, কিভাবে অ্যাপ্লিকেশন লিখতে হয়, অ্যাপ্লাই করতে হয়। আই থিঙ্ক ইটস আ ভেরি গুড থিং। গ্লোবালাইজেশনের যুগে হয় কি, আপনি বাংলাদেশ ইজ আ পার্ট অফ দ্য গ্লোবাল ভিলেজ না। এখন আপনি বিদেশ গেলেন না, যেমন ধরেন ট্রাভেলিং। ফর্চুনেটলি আমি অনেক বিদেশে ট্রাভেল করার সুযোগ পেয়েছি, চাকরির সুবাদে বলেন, পার্সোনাল লেজার ট্রিপের জন্য। ওইটাতে আমি অন্য কালচার সম্পর্কে একটু হলেও জানি, উইচ হেল্প। তো সবার তো সেই অপরচুনিটি থাকে না। পড়াশোনা নিয়ে সবার বকডাউন থাকে, ওই অপরচুনিটিটা হয়তো থাকে না। পড়তে যাওয়া ইজ এ বিগ অপরচুনিটি, যেখানে আপনি মাল্টিকালচারাল পিপলদের সাথে মিশতে পারবেন। যে দেশে যাচ্ছেন সেই দেশ তো বটেই, এছাড়া আপনি ওখানে প্রচুর অন্য দেশ থেকে মানুষ এসেছে, তাদের সাথে মিশতে পারবেন। তো আপনার তখন একটা অনেক কালচারাল এডুকেশন হয়। I think that cultural education is is tremendously important. It makes you humble also. I think humility চলে আসে। তো আপনি গেলে না বুঝবেন যে মানে if you want to develop a সোনার বাংলা, which is definitely our goal, আপনাকে এটাও বুঝতে হবে যে অন্য দেশ থেকে আমি কি শিখতে পারি, অন্যদের কালচার থেকে আমি কি অ্যাডাপ্ট করতে পারি, যেগুলো অলরেডি এক্সিস্ট করে। আপনার তো রিইনভেন্ট করার দরকার নেই। ইউ ক্যান লার্ন। তো বিদেশ পড়তে যা আমার কাছে যত না মনে হয় টেকনিক্যাল স্কিল অথবা পড়াশোনা খুব, আমি মনে করি না, আই রিয়েলি ডোন্ট থিঙ্ক যে বিদেশে এমন কিছু আপনাকে শিখাবে যেটা বাংলাদেশে আপনি শিখতে পারবেন না। আই রিয়েলি ডোন্ট থিঙ্ক সো পড়াশোনার দিক থেকে। কিন্তু এক্সেপ্ট ফর অফকোর্স আ ফিউ সিলেক্টেড ইউনিভার্সিটিস, বাট আই থিঙ্ক ওই যে বললাম তো মাল্টিকালচারাল। আর ওই যে আপনি বিদেশ গেলে হয় কি, আপনার পড়াশোনাটাই ফোকাস থাকে তো বাংলাদেশের ফ্রেন্ড ফ্যামিলি রিলেটিভস, ওখানে ফোকাসটা অনেক অনেক। সো লার্নিংটা অনেক ডিপ হয়, অনেক ডিপ লেভেলের লার্নিং হয়। প্রজেক্ট গুলো অনেক সিনসিয়ারলি করা হয়। আমরা এতটা এখনকার মতো রিল্যাক্স, ও বিয়ের দাওয়াত আছে কালকে, ঠিক আছে তাহলে প্রজেক্টটা করি। ওখানে তো সেই বা অপশন আমার নাই। মনে করে দিতে হয়তো হ্যাঁ, আরেকজন করে দিল, বা হচ্ছে রাইট। আমাদের যেটা হয় যে মেঘ থেকে নামিয়ে কোনো মতে ডানে বামে করে দিয়ে দেওয়া আর হ্যাঁ, কি। তো এইটার ও এই এই জন্য সুযোগটা নেই বিদেশে, নিজের রাইট। সো থেকে এই জন্য করতে হয়। বিদেশে পড়তে গেলে খুবই ভালো হয় আই থিঙ্ক। আমি কিন্তু আমার একটা ছোট্ট রিকোয়েস্ট হচ্ছে যে বিদেশে গেলে কমিটমেন্ট নিয়ে আসেন যে দেশে ফিরবেন। আর কত, মানে বিদেশে আর কত থাকবেন? হ্যাঁ, করেন, ঠিক আছে ৩ বছর চাকরি করেন, সমস্যা নাই। ৩-৪ বছর চাকরি করলেন, অভিজ্ঞতা পাইলেন ওখানে চাকরি, কিন্তু ফেরত আসেন। If you're doing an under graduation of 4 years, work there for 2-3 years, come back, please come back. We need people like that. আসে না ফেরত। দিস ইজ ওয়্যার দ্য ব্রেইন ড্রেন হ্যাপেন্স। ইট শুডন্ট হ্যাপেন। বিদেশ হ্যাঁ, গেলাম, গিয়ে ফেরত আসতে হবে। তো আপনি ফেরত না আসলে তো এই জিনিসটা তো কাউকে হেল্প করতেছে না। বলেন বাংলাদেশে কোনো সুযোগ নেই, বাংলাদেশে আপনি তো সুযোগ ডেভেলপ করতে হবে। তো আপনি আসবেন না। আজকের যেই স্টার্ট আপ কোম্পানিগুলো ভালো করতেছে, কালকে কিন্তু এইসব স্টার্ট আপ কোম্পানিগুলো ম্যাচিউরড স্টেজে যাবে, এবং তখন তাদের ম্যাচিউরড লিডার লাগবে। আপনি বিদেশে গিয়ে যখন ওইসব কোম্পানিতে কাজ করে আসতেছেন, এই উবারের এক্সাম্পল দিই। আপনি উবারে গেলেন, বিদেশে চাকরি করলেন। উবার অলরেডি একটা স্টার্ট আপ, যারা 2009 সালে অপারেশন শুরু করছে। ওদের বয়স 15 বছর। তো আজকে যারা এখানে চাকরি করতেছে, ধরেন আমি, অথবা বিদেশে যারা চাকরি করতেছে উবারে, তারা যখন বাংলাদেশে ফেরত আসে, আজকে থেকে 3-4-5 বছর পরে যদি তারা বাংলাদেশে, তখন তো অলরেডি বাংলাদেশের যেসব স্টার্ট আপ আছে, তারা তো অলরেডি 10-15 বছর হয়ে যাবে তাদের। দে উইল নিড পিপল লাইক ইউ। তো আপনি ফেরত না এসে ওখানেই কাজ করতে থাকবেন, তো মানে তাইলে তো দেশের কোনো লাভ হবে না। আপনার হইতে পারে, বাট দেশের কি লাভ হবে? একটু তো দেশ নিয়ে দেশের চিন্তা করার সময় হয়েছে। টাইম টু থিঙ্ক। হ্যাঁ, কারণ আমাদের এখন দেখা যাচ্ছে যে বাইরে থেকে আমাদের যেটা নিয়ে মাঝখানে খুব হইচই ছিল, যে সব হায়ার পজিশনের মানুষরা বাংলাদেশের না, সব বাইরে থেকে আনা হচ্ছে, ইন্ডিয়া, শ্রীলঙ্কা। তো এটা নিয়ে আমার মনে হয় যে আমাদের দেশের
মানুষদেরই বাইরে থেকে এসে, মানে বাইরে থেকে যদি আনতেছে, হোয়াই নট আমাদের দেশের মানুষগুলোই ফেরত আসুক। রাইট, অ্যাবসলিউটলি, আমি এগ্রি করি। সো এটা আই থিঙ্ক আমাদের স্টুডেন্ট যারা এখানে আছেন, যারা বিদেশ করতে যেতে চান, প্লিজ যান, বাট ফেরত আসার চিন্তা ভাবনা করেন আর কি। তো ওইভাবে চিন্তা করেন, বাংলাদেশে অপরচুনিটি আছে এবং ভালো করলে বাংলাদেশি কোম্পানিরাও ভালো পে করে। And আপনি বিজনেস অপরচুনিটি আছে, বাংলাদেশ এখন ইকোনমিতে মানে ইটস আ ভেরি ফাস্ট গ্রোয়িং ইকোনমি, এটাতে কোনো সন্দেহ নেই, ইট উইল গ্রো ইভেন ফাস্টার। তো বাংলাদেশে অনেক অনেক অপরচুনিটি অনেক অপরচুনিটি তৈরি হচ্ছে। সো এটা অবভিয়াসলি মানুষের কনসিডার করা উচিত। আপনার যেহেতু আপনি বিবিএ ব্যাকগ্রাউন্ড থেকে, আপনাকে বলছি যারা বিবিএ ব্যাকগ্রাউন্ডের বা যে কোনো ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টই হতে পারে, আপনার কোন সাবজেক্টে আসলে বাইরে আন্ডার মানে মাস্টার্স এর জন্য বা আন্ডারগ্রেড হলো, কোন সাবজেক্টটার কোনো কি আপনি কোনো স্পেসিফিক সাবজেক্টের কথা বলবেন যে এই না, সাবজেক্টে যেটা পড়া? রাইট, আই থিঙ্ক যেটা ভালো লাগে, আই থিঙ্ক আমরা সেই যুগে পৌঁছে গেছি যখন যেটা ভালো লাগে সেটা করা উচিত। দেখেন, আই থিঙ্ক আমরা সবকিছুর হিসাব টাকা দিয়ে করি, যেটা আই থিঙ্ক ইজ নট দ্য রাইট থিং টু ডু। আমি এখন বিজনেস লাইনে পড়াশোনা করি, মানে বিজনেস লাইনে অনেকদিন কাজ করেছি। আই পার্সোনালি ফিল যে আমার বিজনেস লাইনের ওয়ার্কগুলাতে আমার অবভিয়াসলি অনেক লার্নিং হয়েছে, কোনো সন্দেহ নেই। বাট পড়াশোনা আমি চাইলে অন্য কিছু তো করতে পারতাম, ইট উড হ্যাভ বিন ওকে। তো আমি আমার ডিসিশন আমার মতো নিয়েছি, বাট আই থিঙ্ক এখনকার যুগ না অনেক পাল্টিয়ে গেছে। আপনি যদি ইফ ইউ আর গুড ইন আর্ট, আপনি আর্টেও অনেক ভালো করতে পারেন। ব্যবসা কিন্তু সবকিছুতেই করতে হয়, আপনি এখন আর্ট করলেও আপনাকে আর্টটা বিক্রি করা শিখতে হবে, রাইট? কিন্তু আপনি ভালো আর্টিস্ট, আপনি বিজনেস লাইনে পড়াশোনা করলেন, এরপরে কিন্তু আপনি আর্টে ফোকাস করতে পারবেন না, ইউল ডু জব, ইউল গেট বক ডাউন উইথ দ্যাট। তখন আপনার কাছে আর্টটা একটা শখে পরিণত হবে। সেম যারা রাইটার, তাদের রাইটিং এ ফোকাস করা উচিত, বিকজ আপনার রাইটিংও সেল করা যায়। মানে ইউর টকিং অ্যাবাউট সেলিং, এটার জন্য পড়াশোনা, মানে আপনি যেটাতে ভালো, ইউ শুড ডু দ্যাট। এখন অনেক বললাম তো, যুগ অনেক পাল্টায় গেছে, ইউ ক্যান সেল এনিথিং। এখন ফেসবুকের যুগ, আপনার এখন সেল, মানে প্রচুর প্ল্যাটফর্ম কাজ করার, ফ্রিল্যান্সিং এর যুগ চলে আসছে। আপনার মানে আগের মতো তো নাই যে আমাদের তো পড়তেই হতো, হয় বিজনেস, হয় ডক্টর হবা, নাহলে ইঞ্জিনিয়ার হবা, নাহলে বিজনেস করবা। মানে এখন কিন্তু একেবারে ব্যাপারটা এরকম না। মানুষজন নার্সিং, একটা এক্সাম্পল, বাংলাদেশে নার্সিং পেশাকে এমন ভাবে দেখা হয়, আপনি আপনি নার্স হিসেবে বাইরে যে পরিমাণ জব অপরচুনিটিজ আছে, ডক্টরদের এত জব অপরচুনিটি নাই। টক টু এনি ডক্টর, আপনি নেক্সট টাইম এই ইয়েতে যদি কোনো ডক্টর কেন জিজ্ঞেস করেন, লাইক নার্সিং ইজ লাইক আ বিগ থিং আউটসাইড। মানুষজন মানে ডাক্তারির লাইন ছেড়ে নার্সিং এ পড়ে, নার্সিং এ এত টাকা পয়সা এবং নার্সিং এ এত অপরচুনিটি কানাডাতে, অস্ট্রেলিয়াতে। সো মানে আপনি নার্সিং কে ছোট করে দেখতেছেন, রাইট? না, অথচ আপনার যখন বাচ্চা হয়, বেসিক্যালি আপনার নার্স আপনার বাচ্চা টেক কেয়ার করে লিটারালি প্রথম 3-4 দিন আপনি যখন হসপিটালে থাকেন। তো নার্সিং পেশাটা তো খুব জরুরি পেশা। এখন আপনি এটাকে দেখতেছেন না, আপনি এটাকে খুবই অন্যভাবে আমরা দেখি, রাইট? এটা আমাদের সোশ্যাল কালচারাল ইস্যু। আই থিঙ্ক ইটস হাই টাইম আমাদের খুব সিরিয়াসলি সবগুলোকে, এবং সবাই যে ইউনিভার্সিটিতে সিজিপিএ বলছি ঠিক আছে, বাট সবাই যে ইউনিভার্সিটিতে যেতে হবে তাও না। যারা এন্টারপ্রেনার্স, তাদের আমি মনে করি না যে দে নিড টু থিংক অ্যাবাউট সিজিপিএ। যারা টেকনিক্যাল ওয়ার্ক পছন্দ করে, যারা মোবাইল ফোনের দোকান দিতে চায় ফিউচারে, অথবা মোবাইল নিয়ে কাজ, ভাই টেক আ টেকনিক্যাল কোর্স অন আপনার ওই যে অ্যাপেলের ওই ট্রেনিংটাই তো অনেক ডিফিকাল্ট, যে অ্যাপেলের একটা টেকনিক্যাল ট্রেনিং নিতে হয়, এটা পাস করতে হয়, এটা এক্সাম দিতে হয় ইনফ্যাক্ট। তো আপনার বাংলাদেশে ইউ টেক দ্যাট অ্যান্ড ইউ বিকাম এজেন্ট। আপনার মানে মেইন কথা হচ্ছে যে লার্নিং করেন, বাট বকডাউন থাকা দরকার নেই। সবাই যদি বিজনেসে পড়ে, সবাই যদি ইঞ্জিনিয়ারিং করে, সবাই যদি ডক্টর হয়, তাহলে চলবো কিভাবে? চলা যাবে না। মানে লার্নিং ইজ দ্য ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে এক্স্যাক্টলি, শিখতে থাকতে হবে আর কি। মানে সিজিপিএ আমি এই জন্য বারবার বলতেছি, সিজিপিএ ইম্পর্টেন্ট। আপনি যদি জব করতে চান, চাকরি করবেন, সিজিপিএ ইম্পর্টেন্ট। চাকরি করবেন না অন্য জিনিস করবেন, প্লিজ অ্যাকুয়ার দ্যাট স্কিল। তাইলে পড়াশোনা ইম্পর্টেন্ট না, কিন্তু ডিসিশন নিতে হবে আপনাকে। আপনি টাইম ম্যানেজমেন্টের কথা বলেছিলেন, এটার ব্যাপারে আমি আরেকটু জানতে চাচ্ছি আপনার কাছ থেকে যে আপনি কিভাবে আপনার টাইমটা ম্যানেজ করছেন এবং করতেন, এবং এটার ব্যাপারে যদি আপনার কোনো টিপস এন্ড ট্রিক্স থাকে। আমি মনে করি আমি টাইম ম্যানেজমেন্টে খুবই খুবই উইক, এবং এই জন্য আমি বলছি টাইম ম্যানেজমেন্ট খুব ইম্পর্টেন্ট। বিকজ টাইম ম্যানেজমেন্ট না একটা কনস্ট্যান্ট জিনিস। কিছু মানুষ সাবলীল ভাবে আসলে টাইম ম্যানেজমেন্ট ভালো করে। আই এম নট গ্রেট।
মানে আমি সারা জীবন ফিডব্যাক পাইছি, আমার মিটিং গুলো বড় হয়, আমি দেখা যায় যে মিটিং গুলো টাইমলি হয় না, দেরি করে ফেলি, ঠিক আছে, এগুলো হইতে থাকে। তো আই থিঙ্ক টাইম ম্যানেজমেন্ট ইজ আ উইকনেস অফ মাইন্ড। তো আমাকে অনেক কনসিয়াস থাকতে হয় এটা নিয়ে, আমাকে অনেক এফোর্ট দিতে হয়। তো আমার এফোর্টের ওয়ান অফ দ্য জিনিস হচ্ছে আই থিঙ্ক একটা লিস্ট থাকা, যে কাজগুলো আজকে আমার করতেই হবে, অথবা যে কাজগুলো আমার এই উইকে করতেই হবে। এবং আমি যেহেতু একদম এক্সাক্ট টাইম ফলো করতে পারি না, টাইমের রেঞ্জ রাখা, যে আচ্ছা ঠিক আছে আজকে এটা করবো 6টা থেকে 9টার মধ্যে। আচ্ছা, সকালে বাফার রাখি, যদি দেখি যে 2টা কাজ আছে, সকালে 4 ঘন্টা সময়, কথার কথা, সো ওই 4 ঘন্টাতে আমার 2টা কাজ করতে 2 ঘন্টা লাগবে, তখন আমি আরো 2টা কাজ নেই না, বিকজ আমি জানি আই এম নট গ্রেট ইন টাইম ম্যানেজমেন্ট। তো আমি ওই 2টা কাজ, কিন্তু ওই 2টা কাজ এনশিওর করি, আমি 2টা কাজই করবো। এটা একটা রাখি। সো তাইলে টু সামারাইজ, বেসিক্যালি একটা লিস্ট রাখা, প্রায়োরিটি লিস্ট রাখা, এই উইকে আমি এই কাজগুলো করবো, এই ডেতে আমি এই কাজগুলো করবো, এবং ওইটার জন্য একটা টাইম লাইন সেট করা, নিজেকে একটা টার্গেট দেওয়া, যে ঠিক আছে এই উইকে করবো, ঠিক আছে, কিন্তু সব থার্সডে না, লাইক সাম হ্যাজ টু এন্ড অন মানডে, সাম হ্যাজ টু এন্ড অন টিউসডে, সাম হ্যাজ টু এন্ড অন থার্সডে, ওই হিসাবটা রাখা। সেকেন্ড আর একটা জিনিস যেটা আমি মেনটেন করি সেটা হচ্ছে ডায়েরি মেনটেন করি, অথবা নোটবুক মেনটেন করি, অথবা রিমাইন্ডার্স মেনটেন করি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি ভুলে যাই, এবং এটা খুব স্বাভাবিক, বেশিরভাগ মানুষ ভুলে যায়। সো আপনি লিস্ট রেখে দেওয়া, যে কখন কি করতে হবে, এটার জন্য কি, সো এটা আপনাকে প্রি প্ল্যান করতে সাহায্য করে, যে আচ্ছা ঠিক আছে আজকে আমার এই প্রোগ্রামটা আছে, আজকে আমার এই কাজটা আছে, আজকে আমার এই জিনিসটা করা লাগবে। সো ইট হেল্পস ম্যানেজ ইউর টাইম। আর লাস্টলি আই থিঙ্ক খুব জরুরি হচ্ছে যে নিজের সময়কে রেসপেক্ট করা। সো আই থিঙ্ক আপনার অন্যের সময়কে রেসপেক্ট করুন, বা নিজের সময়কে রেসপেক্ট করবেন। সো আই থিঙ্ক এটা অনেকে করে না। আপনি একটা জায়গায় গেছেন অ্যান্ড ইউ আর সিটিং দেয়ার, ব্যাংকে গেছেন, বসে আছেন ঘন্টার পর ঘন্টা, দেখতেছেন ভিড়, বসে আছেন, মানে নিজে ডিসাইড করেন যে উইল ইউ ইউজ ইট ফর সামথিং এলস। তো নিজের টাইমটাকে অনার করেন, টাইম ম্যানেজমেন্ট বেটার হবে। ধরেন আমি এত গ্লোবাল অ্যাফেয়ার্স এর পিছনে সময় দিই কিভাবে, ওই যে বসে থাকি, ট্রাফিক জ্যাম থাকে, তখন বসে বসে পড়ি, রাইট? সো ট্রাফিক জ্যামে বিরক্ত হই না, খুব ভালো লার্নিং এক্সপিরিয়েন্স হয়, বসে বসে তখন ফোকাস করি অন্য জিনিস, এভরি অপরচুনিটিকে ইউজ করা আর কি। রাইট? আমরা আসলে যতটা সময় ট্রাফিক জ্যামে আটকে থাকি, আমার মনে হয় ওটা যদি প্রপারলি ইউটিলাইজ করা যায়, আমাদের আর আসলে মানে শেখা হয়ে যাবে অনেক কিছু, মানে আমাদের পুরো সিলেবাস কভার হয়ে যেতেও পারে এতক্ষণ মানে আমরা। আসলে হয় আপু, জিনিসটা হয় যে যেহেতু আমাদের আজকে এখানে মেইন অডিয়েন্স, টার্গেট অডিয়েন্স হচ্ছে ইয়াং ইউথ যারা, তো আপনারা যদি দেখেন, আমাদের ইউথদেরকে বলছি, আপনারা যদি এটা দেখেন এবং আমার এই মানে একটু ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে একটু বের হতে হবে আর কি, অ্যান্ড অলসো টিকটক থেকে, রাইট? আই থিঙ্ক মানে দে আর গুড, আই এম নট সেইং যে, আমি নিজেও ইউজ করি ফেসবুক অনেক, বের হইতে হবে, কারণ কি ওই সময়টুকু অনেক সময় নষ্ট হয়ে যায় জ্যামে বসে। ফেসবুক যে পরিমাণ ইউজ করা হয়, আর মেসেঞ্জার আর হোয়াটসঅ্যাপ, এই সময়টুকু ক্যান বি ইউজ সামওয়্যার বেটার। দিস ইজ আ মানে দিস ইজ সামথিং আই থিঙ্ক উই অ্যাজ আ সোসাইটি উইল লার্ন the hard way. I think it's up a lot of our time. It's a serious wastage. Please use your data. আপনাদের প্রত্যেকটা ফোনের অ্যানালিটিক্স থাকে, নিজেরা বুঝতে পারবেন যে how much time you actually waste on Facebook and Instagram. দেখলে নিজেরাই ধরেন আতঙ্কিত হয়ে যাবেন, যেটা আমি হই মাঝে মধ্যে। তো এটা দরকার আছে, এই আতঙ্কটা ভালো আতঙ্ক। তো আমরা আসলে শেষ পর্যায়ে চলে এসেছি। তো আপনার জীবনে আমরা অলরেডি, আপনি অনেক কিছু শেয়ার করেছেন, আপনি বলেছেন আপনার ব্যাপারে, আপনার লার্নিং এর ব্যাপারে। তারপরেও যদি আপনার জীবন থেকে শেখা লার্নিং, মানে আউট অফ দা মানে ক্যারিয়ার সেক্টর বা জীবনের জন্য আপনার হচ্ছে কোনো যদি লার্নিং থেকে থাকে, 3টি লার্নিং আমি শেয়ার করতে পারবো। আই থিঙ্ক আমি পার্সোনালি আমার ওভারঅল লার্নিং হচ্ছে যে সবচেয়ে ইম্পর্টেন্ট আপনার লাইফে ইজ ইয়োর ফ্যামিলি, নাথিং এলস। অ্যান্ড ফ্যামিলির ডেফিনেশন চেঞ্জ হতে থাকে। অনেকের জন্য ফ্রেন্ডরা ফ্যামিলি, আপনি যদি বিদেশে যারা থাকে, অনেকের জন্য ফ্রেন্ডরাই ফ্যামিলি, দ্যাট ইজ অলসো ওকে।
বাট আমরা ধরেন আমার জন্য আমার ফ্যামিলি, আমার প্যারেন্টস, আমার ভাই বোন, আমার 2 ছেলে এবং আমার ওয়াইফ, অ্যান্ড আমার ওয়াইফের ফ্যামিলি অফকোর্স। সো আমার কাছে ওরাই ফ্যামিলি, অ্যান্ড ওরা আমার জন্য টপ প্রায়োরিটি। আমি যাই করব ওদের জন্য করব, ওদেরকে সেফগার্ড করে করব। বাকি যাই হবে আই হ্যাভ টু অ্যাকসেপ্ট অ্যান্ড মুভ অন। তো এর মানে হচ্ছে যে ধরেন আমার অফিসে কোনো একটা সমস্যা হলো, সেটাকে আমার অফিসে রেখে আসতে হবে। আমার ইনভেস্টমেন্টের সময় অবভিয়াসলি খুব স্ট্রেসফুল, এখানে অনেক কিছু আপ ডাউন হয়, অনেক ধরনের ডিসিশন থাকে, অনেক কিছু আপনার হাতে থাকে না। ওই জিনিসটা বাসায় আনা যাবে না, ওই জিনিসটা কোনোভাবেই বাসায় আনা যাবে না, আপনাকে ওটা ওখানে রেখে আসতে হবে। আই থিঙ্ক ফ্যামিলি ইজ 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 ভেরি ইম্পর্টেন্ট। এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনাকে মনে রাখতে হবে সব বাকি সব জিনিসই অ্যাকচুয়ালি আনইম্পর্টেন্ট ইন লাইফ। মানে ইয়োর লাইফ মুভস অন। মানে আপনি ধরেন কারোর সাথে ঝামেলা হলো, কারোর সাথে প্রবলেম হলো, কারোর সাথে বনিমানা হলো না, অফিসে কোনো একটা কলিগের সাথে আপনার যায় না, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট অ্যান্ড মুভ অন। এগুলো খুব সিরিয়াস কিছু না, ইটস ওকে, জাস্ট রিল্যাক্স, ইটস ফাইন। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা সবাই কাজ করতেছি, আমরা সবাই আমাদের ফ্যামিলির জন্য করতেছি। তো যাই করি আমরা ফ্যামিলির জন্য করি, আমরা নিজেদের জন্য করি, অ্যান্ড ইটস অ্যাবসলিউটলি ওকে। তো এই জিনিসটা আপনি যদি পিস পান না, আপনার পিস অফ মাইন্ডে চলে আসবেন। এবং তখন ওই যে লোকজনকে টেনে নিচে নামানো, লোকজনের পিছনে লাগা, পলিটিক্স করা, ক্ষতি করার একটা মন মানসিকতা নিয়ে চলা, যেটা অ্যাকচুয়ালি অনেক বড় একটা প্রবলেম এখনকার সোসাইটি, সেটা আসে না। আপনি যখন নিজের ফ্যামিলিকে রেসপেক্ট করবেন এবং আপনি জানবেন যে অন্যরাও যাই করছে তাদের ফ্যামিলি এবং তাদের নিজেদের জন্য করছে, ইউ উইল আন্ডারস্ট্যান্ড দেয়ার পার্সপেক্টিভ এন্ড ইউ উইল লাইক ইয়া ওকে ফাইন, ইটস ওকে, লেটস মুভ অন, রাইট? সো আই থিঙ্ক দিস ইজ আ লাইফ টাইম লার্নিং আই হ্যাড। সো উচ্চাভিলাষী হওয়া ভালো, অ্যাম্বিশাস হওয়া ভালো, বাট নট এট দ্য কস্ট অফ সেলিং ইউর সোল। ডোন্ট সেল ইউর সোল। I mean, it's not worth it. Your soul is where your family is. So stick to that. থ্যাংক ইউ সো মাচ। মহিউদ্দিন ভাই মনে হয় একটু ক্যারিয়ার ব্রেক থ্রু নিয়ে একটা কোয়েশ্চেন করেছিল এখানে। আরো দুজন আমি দেখলাম কমেন্ট এসেছে। থ্যাংক ইউ ভেরি মাচ, ওয়ান্ডারফুল লিখেছেন এবং প্রশংসা করেছেন। থ্যাংক ইউ, দিস আর ইন্সপাইরেশনাল। অ্যান্ড থ্যাংক ইউ আমান ভাই, ইন্সপায়ারিং ওপিনিয়ন বলেছেন। মহিউদ্দিন ভাই ব্রেক থ্রু নিয়ে জিজ্ঞেস করেছে। আমার ব্রেক থ্রু ইজ ডেফিনেটলি গেটিং ইনটু জিএসকে। জিএসকে ওয়াজ আ মেজর ব্রেক থ্রু ফর মি, কারণ আমি এনার্জি প্যাকেজ ছিলাম অ্যান্ড আমি অ্যাকচুয়ালি একটু ফ্রাস্ট্রেশনে চলে যাচ্ছিলাম যে কি হবে না হবে, অফিসের ব্র্যান্ডিং এর পরে কাজ করব, আমি একটু সেলস লাইনে যেতে যাচ্ছিলাম। আমি অ্যাকচুয়ালি ম্যানেজমেন্ট ট্রেনিং হিসেবে প্রায় 1000 অ্যাপ্লিকেন্টসের মধ্যে একটা খুবই কম্পিটিটিভ প্রসেস দিয়ে গট সিলেক্টেড। সো আমার কনফিডেন্স লেভেল গট লট বুস্টেড। আমি বুঝতে পারছি যে মাশাল্লাহ হয়তো আমিও পারবো, মানে ইনশাল্লাহ আমি হয়তো পারবো, রাইট? আই থিঙ্ক ইট ওয়াজ আ মেজর ব্রেক থ্রু এবং ওইটা আমাকে যে কনফিডেন্স দিচ্ছে সেটা এখন আমাকে ড্রাইভ করে। ইট ওয়াজ দ্য মোস্ট বিগেস্ট ব্রেক থ্রু। সেকেন্ড বিগেস্ট ব্রেক থ্রু হচ্ছে ডেফিনেটলি কান্ট্রি জিএম হওয়া উবারে। Region head to pore hoyechi, but country GM was a major breakthrough. I think I'm very thankful to Uber, thankful to my colleagues who trusted in me to lead the Bangladesh business for the last 3 years. It was a pleasure, it was a privilege, and I learned a lot. I worked with a lot of stakeholders, and I'm খুবই impressed in the way we are building the business in Bangladesh. এবং যেভাবে গভর্নমেন্ট আমাদেরকে সাপোর্ট দিচ্ছে is amazing. So I think I'm very inspired. And these two are the major breakthroughs that I had in my career, and I'm very, very grateful to all the leaders who trusted in me, and to Allah, of course. থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা খুবই কৃতজ্ঞ আপনার মূল্যবান সময় থেকে আমাদের জন্য কিছুটা সময় বের করেছেন। আশা করছি আমাদের ইউথ অডিয়েন্স যারা আছেন তারা আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছে এবং আশা করছি আপনার নেক্সটে আমাদের আরো সময় দিবেন এবং আপনার আমি জানি আপনার 12 বছরের ক্যারিয়ারে অনেক কিছু বলার আছে, অনেক কিছু শেখার আছে আপনার কাছ থেকে। আশা করছি আমরা আবার আপনাকে পাবো, বাট আজকে যেহেতু সময়টা শেষ হয়ে গেছে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। Thank you very much. থ্যাংক ইউ ভেরি মাচ এবং সবাইকে ধন্যবাদ আমাদের এই সেশনটা দেখার জন্য। আপনাদের মূল্যবান মতামতে আমাদেরকে হেল্প করবেন। আচ্ছা, আমাদের আরেকটা কোশ্চেন এসেছে, আমি একটু নিতে চাচ্ছি। এই কোশ্চেনটা কি যেটা স্ক্রিনে আসছে? জি জি জি। আচ্ছা, could you please tell her. Okay, got it. Well, I think insecurity, if I understand যেটা হয়তো আপনি ইনসিকিউরিটি মিন করছেন in terms of যে এটা সিকিউরড না অথবা ফিউচারে কি হবে আনসার্টেন,
ওইটা মিন করেছেন, তো আমি এটা ধরে নিয়ে বলছি। আই থিঙ্ক ডেভেলপমেন্ট সেক্টরে, আমি ডেভেলপমেন্ট সেক্টর নিয়ে খুব কম কাজ করেছি, তো আমার ব্যক্তি অভিজ্ঞতা ইজ ভেরি লিমিটেড, কিন্তু আমার লিটারাল আন্ডারস্ট্যান্ডিং এবং আমার এঙ্গেজমেন্ট উইথ আদার পিপল থেকে আমি যেটা বলতে পারি যারা ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করছে, সেটা হচ্ছে যে আই থিঙ্ক ইটস আ জার্নি। ডেভেলপমেন্ট সেক্টর হয় কি যে জার্নিটা খুব স্লো হয়, কমার্শিয়াল সেক্টরে জিনিসপত্র খুব কুইকলি মুভ করে। ডেভেলপমেন্ট সেক্টর ইজ আ লার্নিং প্রসেস, এবং এটা অনেক স্লো, একটা সোশ্যাল চেঞ্জ, এটাতে একটু সময় লাগে। তো ডেভেলপমেন্টাল সেক্টরে ধৈর্য ধরে প্ল্যান অনুযায়ী নিয়ম মাফিকভাবে প্রসেসে ট্রাস্ট করে এগিয়ে যাওয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওই ইনসিকিউরিটি নিয়ে যদি আপনি চিন্তা করতে থাকেন তাহলে অ্যাকচুয়ালি প্রোগ্রেস হবে না। তো লেগে থাকে এবং রেগুলার বেসিসে রিভিউ রাখা, যে আচ্ছা ঠিক আছে আমি ডেভেলপমেন্ট করলাম অথবা বিভিন্ন প্রজেক্ট নামাচ্ছি, প্রজেক্টটার মাইলস্টোন গুলো চেকে রাখা, আমি যে অবজেক্টিভটা হিট করতেছি সেই অবজেক্টিভ গুলো কি মিট হচ্ছে কিনা, মিট না হলে কেন মিট হচ্ছে না, সেটার একেবারে পুঙ্খানুপুঙ্খ অ্যানালাইসিস করে বের করা যে কোথায় কোথায় গ্যাপ আছে, কোন কোন জায়গাতে ইমপ্রুভমেন্ট আনা যায়, এবং ছোট 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 টুইকিং করে আগে যাওয়া, কিন্তু পিছিয়ে যাওয়া যাবে না। তো লেগে থেকে আগে যেতে হবে, এবং অবস্টেকেল গুলোকে অপরচুনিটি হিসেবে নিতে হবে। অবস্টেকেল আসলে ফিডব্যাক, অ্যানালাইজ, কি সমস্যা হলো ঠিক করে আবার আগে যায়। আই থিঙ্ক দ্যাট উইল মেক ইট সাস্টেনেবল। আর সাস্টেনেবিলিটি কথাটা আই থিঙ্ক ইউনো লেগে থাকলে থিংস বিকাম সাস্টেনেবল ইভেন্চুয়ালি। আমি খুব কম দেখছি আমার লাইফে যে কোনো জিনিসে মানুষ লেগে আছে ওটা সাস্টেনেবল হয়নি। মানে you have blessings of Allah and you have blessings of people around you. It eventually turns sustainable. So I don't think we should worry much. We need to focus on the process. থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে অনেক কোশ্চেন ছিল, আর করতে পারলাম না সময়ের স্বল্পতার জন্য। ইনশাল্লাহ আমরা আবার আপনাকে পাবো, এবং যারা দেখছেন তাদেরকেও ধন্যবাদ। আমাদের পরবর্তী সেশন গুলো অবশ্যই দেখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে তাহলে Thank you এখানে very শেষ much. করব। জি, আসসালামু আলাইকুম।